আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই প্রচন্ড রকম ভালো আছেন এবং আপনাদের আহ, শীতের সকালে উঠে পড়াশোনা করাটা খুব ডিফিকাল্ট একটা কাজ। এটা আমিও জানি, কিন্তু তারপর করতে হচ্ছে, তাই না? কারণ আলটিমেটলি মেডিকেল কলেজ অ্যাডমিশন টেস্ট তো বসে নাই, সেও তার নিজস্ব গতিতেই চলে যাবে। সুতরাং শীতের সকালকে যে যত ভালোবেসে পড়াশোনা করতে পারবেন তাদের জন্য মেডিকেল অ্যাডমিশন টেস্ট সুখবর নিয়ে আসবে। আর এই শীতের সকাল যারা কি বলবো যে মজা করে কাটাবেন, তাদের জন্য আবার পরবর্তীতে একটু ঝামেলা হয়ে যায়। তো যাই হোক, কোনো সমস্যা নাই, ইনশাআল্লাহ আমাদের সবার প্রিপারেশন বেশ ভালো চলছে। তো আমরা আর বেশি কথা না বলি, কারণ যত তাড়াতাড়ি এমনিতেই শুক্রবার নামাজ আছে আবার, আমরা লেকচারের মধ্যে চলে যাই। আমরা আলোচনা করব কিছু কথাবার্তা আজকে ল্যাবরেটরি ব্যাপার থেকে। এখন প্রথম কথা হচ্ছে যে ইন্টার লেভেলে এই অধ্যায়টা তোমরা বেশি একটা ভালোভাবে পড়ো। এটা না পড়ার কারণটা খুব সিম্পল, যে কি পড়বো বুঝি না, কতটুকু পড়তে হবে জানি না, তারপর এখান থেকে কি আমার কোশ্চেন আসবে সেটাও জানি না। শুধু প্র্যাকটিক্যালের আগে কিছু জিনিস দেখে নিতাম, যেগুলো তোমার মানে ওইটুকু দেখলেই হয়ে যেত আসলে। কিন্তু এখন যেটা হয়ে গেছে সেটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে এই অধ্যায় থেকেও কিন্তু দুই একটা কোশ্চেন চলে আসে। এখন যেহেতু দুই একটা কোশ্চেন চলে আসে, তার মানে ঝামেলাটা হয়ে গেছে যে যখন ধরো তুমি একটা জিনিস খুব সিম্পল একটা প্রশ্ন আসছে, ধরো যে নিচের কোনটি কস্টিক সোডার সংজ্ঞা। এখন তুমি এই জিনিসটা এত ভালো করে পড়ো নাই, তখন হবে কি যে যেহেতু তুমি ওই জিনিসটা ভালোভাবে পড়ো নাই, সো দেখা যাবে যে এত সোজা একটা কোয়েশ্চেন যে কস্টিক সোডা, তুমি এটা মিস করে ফেলছো, অ্যান্সারটা ভুলে গেলে। অথবা তোমাকে জিজ্ঞেস করছে যে নিচের কোনটি ক্রমিক অ্যাসিড মিশ্রণ, খুবই সোজা একটা কোয়েশ্চেন। অথবা তোমাকে হয়তো জিজ্ঞেস করছে যে কোনো জায়গায় কেটে গেলে কি দিতে হয়, টিংচার আয়ডেন, তুমি ভুলে গেছো। তো এই সোজা কোয়েশ্চেনটা মিস করার কারণে হলো কি, যে তোমার মেরিট পজিশন আসছে 228তম। হুম। এবং 228তম মেরিট পজিশনে তোমার মার্ক ধরো সাপোজ আর কি ধরে নিলাম যে 228তম যে তার মার্ক 80, আর 190তম যে তার মার্ক ধরো যে 79.25, এরকমই হয়, ঠিক আছে? মানে 0.25 দেখবা একই মার্ক তোমার 25-26 জনের আছে, এরকম হয়েছে। তো হওয়ার পর তোমার পজিশন আসছে সলিমুল্লাহ, আরেকজনের পজিশন আসছে ঢাকা মেডিকেল কলেজ। দুইটাই বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ মেডিকেল কলেজ, এবং এই দুইটা মেডিকেল কলেজে যে কোনো একটাতেই তুমি যদি চান্স পাও, তাহলে তুমি মোটামুটি আমি বলবো যে তুমি এতটাই আনন্দ বোধ করবা যে সেটা আসলে বলার বাইরে। কিন্তু প্রবলেম হয়ে গেছে তখন, যখন তুমি 6টা বছর যাবে, এবং এই 6 বছর পরে তুমি যখন এটা চিন্তা করবা যে আচ্ছা, আমি এই যে এই জায়গাটাতে পড়াশোনা করলাম, আরেকটু ভালোভাবে যদি দেখতে পারতাম, তাহলেই তো আমার ডিএমসি তে চান্সটা চলে আসলো। এই কথাটা বা এই ফিলিংসটা তুমি তখন অ্যাকচুয়ালি কষ্ট লাগবে যে ইস, আমি একটা অধ্যায়ের একটা প্রশ্ন জাস্ট দেখি নাই বলে আমার পজিশনটা এখানে আসলো। এটা তো খুবই কম কষ্টদায়ক। ধরো তোমার মার্ক আসছে 75, তুমি পাইছো ময়মনসিংহ মেডিকেল কলেজের রোল নাম্বার 10, আর আরেকজনের মার্ক পাইছে ধরো 75.25, সে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মনে করো যে একদম শেষের দিকে 140 পজিশন তার। তোমার কাছে আপাতত দৃষ্টি, যেমন আমি তো ময়মনসিংহ মেডিকেল কলেজের ফার্স্ট স্টুডেন্ট, সে লাস্ট স্টুডেন্ট। আপাতত দৃষ্টি তুমি চিন্তা করো যে তুমি ঢাকার ছেলে, ঢাকার মেয়ে, বা যে যেখানেই আছো, ঢাকা তো ঢাকাই, তাই না? তুমি এই জাস্ট একটা 0.25 এর জন্য তোমার কি হলো, তুমি সুন্দর করে ধাক্কা মেরে তোমাকে ফেলে দেওয়া হলো কোথায়? ঢাকার বাইরে। তাহলে এই যে 6টা বছর জাস্ট একটা ছোট্ট প্রশ্ন না জানার কারণে তোমার এরকম হচ্ছে, তখন তোমার কাছে বিষয়টা আসলে কেমন লাগে? সুতরাং প্রতিটা অধ্যায়, প্রতিটা অবজেক্টিভ ইম্পর্টেন্ট। প্রতিটা অবজেক্টিভ তোমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পয়েন্ট।
সুতরাং আমি যতটুকু বলছি যে এই শীতের সকালগুলোকে একটু কষ্ট করে ক্লাসগুলো ঠিক মতো করো, পড়াশোনাটা ঠিক মতো করো, যেন করে হচ্ছে এই যে রেজাল্ট আমরা যেটা চিন্তা করতেছি তোমার একটু ভুলের জন্য যেন তোমার একটা মার্ক কম মিস না হয়। তো এই জন্য আমাদেরকে অবশ্যই ল্যাবরেটরি নিরাপত্তা খুব ভালো করে করতে হবে। ঠিক আছে, তো যাই হোক অনেক কথা বলে ফেললাম, আর কথা না বলি লেকচারটা শুরু করে দিই। আমাদের আজকের লেকচার ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। আমি ডাক্তার মোহাম্মদ রাইসুল আরাফাত রিয়াদ, ঢাকা মেডিকেল কলেজ। আচ্ছা শুরু করা যাক। প্রথম পেজে কিছু নাই, থার্ড পেজে চলে আসো, 3 নম্বর পেজে তোমরা সবাই চলে আসবে। আচ্ছা এই যে আমরা করোনাকালীন সময় আছি, এই করোনাকালীন সময়ে দুইটা জিনিস আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ডিস্টেন্স আর একটা হচ্ছে প্রোটেক্টিভ মেজার গুলো নেওয়া। এখন এই যে প্রোটেক্টিভ মেজার, এই প্রোটেক্টিভ মেজার গুলোর অন্যতম দুইটা জিনিস হচ্ছে, একটা হচ্ছে গ্লোভস আর একটা হচ্ছে মাস্ক, তাই না? তো মাস্কটা থেকে তোমার কোয়েশ্চেন আসতে পারে, মাস্কটা নিয়ে হচ্ছে নিচের দিকে কিছু কথা বলা আছে ওই পেজে, জাস্ট ওইটুকু দেখলেই হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে গ্লাভস। এখন এখানে অনেকগুলো গ্লাভস আছে, যে ল্যাবরেটরিতে আমরা কি কি ধরনের গ্লাভস ইউজ করি দেখো নামগুলো প্রথমে জানতে হবে। একটা হচ্ছে নাইট্রাইল, জিটেক্স গ্লাভস, ল্যাটেক্স গ্লাভস, পিভিসি, তারপর হচ্ছে প্রাকৃতিক রাবার গ্লাভস। এখন এই প্রতিটা গ্লাভসের আবার আলাদা আলাদা কিছু কাজ আছে, তাই না? যেমন এই যে নাইট্রাইল গ্লাভস, এই নাইট্রাইল গ্লাভসটা দেখো কি কাজ করে সেগুলো আমরা দাগায় দিচ্ছি। যেমন নাইট্রাইল গ্লাভসটা হচ্ছে অ্যাক্রাইলোনাইট্রাইল এবং বিউটাডাইনসের কোপলিমার। এরা জীবাণু সংক্রমক এবং বৈদ্যুতিক সংক্রমক হিসেবে কাজ করে। এরা সাধারণত বিভিন্ন ধরনের, মনে রাখবা অলওয়েজ, যে কোনো ধরনের ক্ষয়কারী পদার্থ হচ্ছে অ্যাসিড বা ক্ষার জাতীয় লবণ বা হচ্ছে অ্যাসিডিক উপাদান যেগুলো আছে সেগুলো হচ্ছে ক্ষয় জাতীয় প্রোডাক্ট, এদেরকে অলওয়েজ হ্যান্ডেল করার সময় গ্লাভস ইউজ করতেই হবে। ঠিক আছে, তাহলে অ্যাসিড, ক্ষার, লবণ, জৈব দ্রাবক, ডিটারজেন্ট প্রতিরোধী বটে। এবং ল্যাবরেটরিতে প্রধানত নাইট্রাইল গ্লাভসটাই ব্যবহৃত হয় এবং এই গ্লাভসে কোনো প্রোটিনের উপাদান থাকে না, তাই কোনো অ্যালার্জি সৃষ্টি হয় না। তাহলে এইরকম প্রতিটা গ্লাভসের মধ্যে কিছু কিছু স্পেসিফিক পয়েন্ট আছে। তো এই স্পেসিফিক পয়েন্ট গুলা যেন তোমাদের পড়তে একটু সুবিধা হয়, এই জন্য আমি একটা স্লাইড প্রিপেয়ার করে নিয়ে আসছি। সবাই সুন্দর করে এই স্লাইডটা লিখে ফেলবা। ঠিক আছে, তাহলে দেখো আমরা কি লিখছি। নাইট্রাইল গ্লাভস, আমরা নর্মালি ল্যাবরেটরিতে যেই গ্লাভসটা সবচেয়ে বেশি ইউজ করি, প্রশ্ন যদি আসে ল্যাবরেটরিতে প্রধানত কোন গ্লাভস ইউজ করা হয়, তাহলে দেখো আমি হাইলাইট করছি 2 নম্বর পয়েন্টে, ল্যাবরেটরিতে প্রধানত ব্যবহৃত হয় নাইট্রাইল গ্লাভস। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে নাইট্রাইল গ্লাভস, এটা একটা কি, এটা একটা কোপলিমার। কার কোপলিমার? কো মানে হচ্ছে এটার সাথে দুইটা জিনিস বা তিনটা জিনিস যুক্ত আছে, এখানে দুইটা সংমিশ্রণ আছে, একটা হচ্ছে অ্যাক্রিলোনাইট্রাইল আর একটা হচ্ছে বিউটাডাইনস। হ্যাঁ, এই যে নাইট্রাইল গ্লাভস, এটার মধ্যে সাধারণত কোনো প্রোটিনের উপাদান থাকে না। এখন সহজ কথা ভাই, আমরা জানি অ্যালার্জি তৈরি করে কোনটা, একটা প্রোটিন আরেকটা প্রোটিনের সাথে যখন একত্রিত হয় তখন ওই জায়গাটাতে হচ্ছে কিছুটা অ্যালার্জিক রিয়েকশন ঘটে। এখন যেহেতু প্রোটিনই নাই তাহলে কোনো অ্যালার্জি হবে না, তাই না? তাহলে এইখানে কোনো অ্যালার্জি সৃষ্টি হয় না। এবং এই গ্লাভসটা সাধারণত বৈদ্যুতিক শক প্রতিরোধী। এখন শুধু কি নাইট্রাইল গ্লাভসই বৈদ্যুতিক শক প্রতিরোধী? না, আরো 3টা গ্লাভস আছে, দেখো নিচের দিকে লিখছি বৈদ্যুতিক শক রোধক। কে কে? নাইট্রাইল গ্লাভস, ল্যাটেক্স গ্লাভস, প্রাকৃতিক রাবার গ্লাভস। তাহলে এই 3টা গ্লাভস কি বৈদ্যুতিক শক প্রতিরোধক। তাহলে এখান থেকে কোশ্চেন করা সহজ, যে নিচের কোনটি বৈদ্যুতিক শক প্রতিরোধক গ্লাভস নয়? তোমাকে বলে দিল নাইট্রাইল গ্লাভস, প্রাকৃতিক রাবার গ্লাভস, নিউপ্রিন গ্লাভস, ল্যাটেক্স গ্লাভস। কোনটা অ্যান্সার হবে এখানে বলো? নাইট্রাইল, প্রাকৃতিক রাবার, নিওপ্রিন নাকি ল্যাটেক্স? কোনটা অ্যান্সার হবে? নিচে কোনটি বৈদ্যুতিক শক রোধক গ্লাভস নয়? নাইট্রেল, প্রাকৃতিক রাবার, নিওপ্রিন নাকি ল্যাটেক্স? কোনটা ভাই? একটু তাড়াতাড়ি অ্যান্সার করতে হবে। নিওপ্রিন, ভেরি গুড। ওকে, তাহলে আমরা নেক্সটটাতে চলে আসি। দেখো প্রোটিন আছে অ্যালার্জি হয়, তাহলে দেখো আমরা পড়ছি প্রোটিনের উপাদান নাই তাই অ্যালার্জি হয় না কোন গ্লাভসের ক্ষেত্রে? নাইট্রাইল গ্লাভসের ক্ষেত্রে। কিন্তু প্রোটিন আছে অ্যালার্জি হয় কোন গ্লাভসের ক্ষেত্রে? ল্যাটেক্স গ্লাভসের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে ল্যাটেক্স গ্লাভসে এই পয়েন্টটা ইম্পর্টেন্ট যে এখানে প্রোটিন আছে ফলে এখানে অ্যালার্জি হয়। ঠিক আছে, আর আরামদায়ক গ্লাভস কোনটা ভাইয়া? জিটেক্স গ্লাভস। ঠিক আছে, তাহলে আলটিমেটলি এই যে কয়েকটা পয়েন্ট আমি সুন্দর করে সাজিয়ে দিছি,
এই কয়েকটা পয়েন্ট আগে পড়ে নিবা, তারপর বইয়ের ভিতরে যাও, দেখো বইয়ের ভিতরে বাকি যে দাগানো লাইনগুলো আছে এগুলো জাস্ট হচ্ছে ওইখান থেকেই বলা আছে। যেমন একটু আগে বললাম জিটেক্স গ্লাস হলো ফাইবার বা উলালাইনিং বা হচ্ছে নাইট্রাইল আস্তরণযুক্ত কি গ্লাস, আরামদায়ক গ্লাস, ঠিক আছে। ল্যাটেক্স গ্লাস সাধারণত বৈদ্যুতিক শক প্রতিরোধী হয়, কিন্তু এর মধ্যে হচ্ছে কি থাকে, এর মধ্যে হচ্ছে প্রোটিন থাকে বলে এর ব্যবহারকারীতে কি সৃষ্টি করতে পারে, অ্যালার্জি সৃষ্টি করতে পারে। পিভিসি পলিভিনাইল ক্লোরাইড, তাহলে ভিনাইল গ্লাসে কোন উপাদানটা থাকে, পিভিসি থাকে, ঠিক আছে। নিওপ্রিন গ্লাস কি করে, মৃদু ক্ষয় জাতীয় পদার্থ যেটা বললাম সেগুলো থেকে হাতকে রক্ষা করে। প্রাকৃতিক রাবার গ্লাস এটা বৈদ্যুতিক শক প্রতিরোধ, ঠিক আছে। তাহলে আমি যে কথাগুলো বললাম হ্যাঁ ওখানেও সেম কথাগুলোই আছে, জাস্ট একটু দাগানো লাইন এবং ওই যে পেজটা আমি দিয়ে দিলাম এই পেজটা, সেই পেজটা একটু পড়ে দিবা, ওকে। আচ্ছা আমরা নেক্সট ক্লাসে চলে আসি, সফট গ্লাস আর হচ্ছে শক্ত পটাশ গ্লাস। আচ্ছা এখন সফট গ্লাস আর শক্ত পটাশ গ্লাস কোনটা কি, কোনটার উপাদান কি সেটা জানতে হবে, কিন্তু তার আগে তোমাকে জানতে হবে যে কোনটা কি দিয়ে তৈরি হয়, ঠিক আছে। এইটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে দিয়ে দিতে পারে, ওকে। তাহলে আমরা এইটা মনে রাখবো কিভাবে, দেখো আমি যখন তোমাদের লেভেলের স্টুডেন্ট ছিলাম হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি হচ্ছে পুরো সংকেতটা কখনোই মুখস্থ করতাম না, আমি মনে রাখতাম কি কি মৌল আছে, কারণ পুরো সংকেত মনে রাখাটা একটু ডিফিকাল্ট কাজ। আস্তে আস্তে যখন হচ্ছে মৌলটা মনে হয়ে গেছে দেখতাম পুরো সংকেতটাই চলে আসছে। কিন্তু তুমি যদি মৌলগুলাই না মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমার সংকেতটা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাহলে কোমল গ্লাস বা সফট গ্লাস, তাহলে কোমল ধাতু হবে, আমরা সবাই জানি কোমল ধাতুর নাম কি ভাইয়া, সোডিয়াম, তাই না। তাহলে সোডিয়ামের সাথে কি থাকবে, ক্যালসিয়াম থাকবে। তাহলে দেখো এখানে সফট গ্লাস কি, সোডিয়াম ও ক্যালসিয়াম সিলিকেটস, ঠিক আছে। তাহলে এখানে কিসের কিসের মিশ্রণ থাকে, সোডিয়াম আর ক্যালসিয়াম সিলিকেটের মিশ্রণ থেকে কি তৈরি হয়, সফট গ্লাস। আচ্ছা নামে বলছে শক্ত পটাশ, তাহলে অবশ্যই শক্ত পটাশ যেহেতু আমার নরমালি কোন মৌলটা আছে, পটাশিয়াম, তাহলে এইটা হবে হচ্ছে পটাশিয়াম আর হচ্ছে ক্যালসিয়ামের যৌগ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে পটাশিয়াম আর ক্যালসিয়ামের যৌগ, তাহলে এটা হচ্ছে পটাশিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড আর হচ্ছে সিলিকেটের মিশ্রণ, ওকে। আর পাইরেক্স গ্লাস, ঠিক আছে। তাহলে পাইরেক্স গ্লাস কোনটা হবে, পাইরেক্স গ্লাসটা অনেক বড়, তাহলে দেখো এখানে অনেক কিছু আছে, সোডিয়াম অক্সাইড আছে, পটাশিয়াম আছে, জিঙ্ক আছে, বোরন আছে এবং হচ্ছে বোরোসিলিকেট আছে। তাহলে আলটিমেটলি এটার মধ্যে অনেক বড় যৌগ আছে। তাহলে আমি সহজে মনে রাখবো কোমল গ্লাস, তাহলে কোমল ধাতু সোডিয়াম ক্যালসিয়াম, পটাশ গ্লাস তাহলে পটাশ হবে পটাশিয়াম ক্যালসিয়াম, পাইরেক্স গ্লাসটা অনেক বড়, সোডিয়াম পটাশিয়াম জিঙ্ক আর হচ্ছে বেরিয়াম আর হচ্ছে বোরাক্স, ওকে। তাহলে আলটিমেটলি যখন তুমি এই সবগুলোর নাম বা মৌলের নামটা মনে রাখবা তুমি দেখবা এমনিতেই তোমার সংকেতটা চলে আসছে, ঠিক আছে। তাহলে সংকেত কখনো ইনশাআল্লাহ ভুল হবে না যদি তোমার মৌলগুলোর নাম মনে থাকে, ওকে। তাহলে এই তিনটা জিনিস যেন কখনোই ভুল না হয়, ঠিক আছে। আচ্ছা নেক্সটে খেয়াল করো, আমাকে এখানে জানতে হবে যে কোন ধরনের গ্লাস দিয়ে কোন ধরনের রাসায়নিক যন্ত্রপাতি তৈরি করা হয়। তাহলে দেখো আমি একটা ছোট্ট স্লাইড তৈরি করে নিয়ে আসছি, এই স্লাইডটা একটু হচ্ছে দেখতে হবে, ওকে। তাহলে দেখো লিখছি সফট গ্লাস ও শক্ত পটাশ গ্লাস উভয়ই আছে, কোনটা, বিকার আর রিয়েজেন্ট বোতল। তার মানে ল্যাবরেটরির এই দুইটা প্রোডাক্ট বিকার আর রিয়েজেন্ট বোতল এটা সফট গ্লাস থেকেও তৈরি হতে পারে, শক্ত পটাশ গ্লাস থেকেও তৈরি হতে পারে, ঠিক আছে। তাহলে এই দুইটা কমন, বাকিগুলা সবগুলা আনকমন। এখন মজার ব্যাপার হচ্ছে তাইলে তুমি যে কোনো একটা পড়লেই হয়ে যায়, আমি সবসময় সফট গ্লাসটা করতে চাই, ওকে। কেন, কারণ এটা মনে রাখাটা সহজ, তুমি মনে রাখবা সফট গ্লাসের জিনিসপত্রগুলো সফট, তার মানে এগুলা হালকা, এগুলো চিকন এবং এগুলো ছোট এবং এগুলোর মধ্যে কোনো রাসায়নিক বিক্রিয়া হয় না, ঠিক আছে। তার মানে সফট গ্লাস হচ্ছে খুব চিকন, নমনীয়, সরু, হালকা এবং ছোট, এরকম যেখানে কোনো রাসায়নিক বিক্রিয়া হয় না। তাহলে এগুলা কি, কাঁচনল, কাঁচনল হচ্ছে এরকম একটা জিনিস, এটা দিয়ে হচ্ছে আমি নাড়নি হিসেবে ইউজ করি, তাই না। ফানেল, ফানেল শেপ থাকে হচ্ছে তোমার, ফানেলটা দেখতে কিরকম নিশ্চয়ই সবার মনে আছে, এই যে ফানেল, এই ফানেলটা হচ্ছে এই যে এরকম, তাই না। এইটা হচ্ছে একটা জিনিস আরেকটা জায়গাতে স্থানান্তরের জন্য আমরা এটা ফানেলটা ইউজ করি, তাই না। তাহলে এখানে কোনো রাসায়নিক বিক্রিয়া হয় না। লিভিং শীতল, তোমরা নিশ্চয়ই হচ্ছে ওই যে অক্সিজেন গ্যাস বা হচ্ছে বিভিন্ন ধরনের গ্যাস পৃথকীকরণের নাম শুনছো, তাই না। এই যে গ্যাসগুলা যে প্রক্রিয়াতে হচ্ছে
যে যন্ত্রের মাধ্যমে আরেকটা পাত্রে গিয়ে জমা হয়, এই পাত্রটার নামই হচ্ছে কি নিবিড় শীতল। এখান দিয়ে হচ্ছে গ্যাসটা গিয়ে পানির নিচে গিয়ে হচ্ছে জমে আস্তে আস্তে গিয়ে জমা হয়, তাই না? আলটিমেটলি এই যে প্রোডাক্ট গুলা, এই প্রোডাক্ট গুলাই হচ্ছে সফট গ্লাস। কেউ যদি এত না বুঝতে পারো কোনো সমস্যা নাই, তুমি তিনটার নাম মুখস্থ করো, কাঁচ নল, ফানেল, লিবিক শীতল, এই তিনটা হচ্ছে কি সফট গ্লাস। আল্লাহর দুনিয়ায় বাকি যা কিছু আছে সবকিছুই শক্ত পটাশ গ্লাস হবে, এক্সেপ্ট দুইটা বিকার আর রিয়েজেন্ট বোতল সফট গ্লাস থেকেও হতে পারে, রিয়েজেন্ট বোতল থেকেও হতে পারে। টোটাল 5টা এক্সাম্পল মুখস্থ করবা, মনে রাখবা বাকি যা কিছু আছে সবকিছুই হচ্ছে কি শক্ত পটাশ গ্লাসের এক্সাম্পল। পড়া শেষ। ওকে, পড়াটাকে একটু শর্টকাটে সোজা করে নিয়ে আসতে হবে, নাহলে পড়তে একটু কষ্ট। ঠিক আছে, তাহলে নরমালি হচ্ছে কি কাঁচ নল, ফানেল, লিবিক শীতল, বিকার আর হচ্ছে রিয়েজেন্ট বোতল, এই 5টা সফট গ্লাস হতে পারে। বিকার, রিয়েজেন্ট বোতল এটা শক্ত পটাশ গ্লাস থেকেও তৈরি হতে পারে, বাকি যা কিছু আছে অবশ্যই শক্ত পটাশ গ্লাস হবে। ওকে, এখন তোমরা আমাকে বলো, যদি আমি এইরকম একটা কোয়েশ্চেন করি, ধরো প্রশ্নে আসছে এইরকম, কারণ তোমরা কনফিউজড হবা, তখন দেখা যাবে যে হচ্ছে প্রশ্ন করা শুরু করে দিচ্ছে যে ভাইয়া এটা কেমনে কি, নিচের কোনটি নিচের কোনটি শক্ত পটাশ গ্লাস দিয়ে তৈরি? ঠিক আছে, ধরো অপশন এ তে আছে হচ্ছে কাঁচ নল, অপশন বি তে আছে হচ্ছে বিকার, অপশন সি তে আছে ধরো লিবিক শীতল, অপশন বি তে আছে ধরো হচ্ছে ফানেল। বলো তো কোনটা অ্যান্সার হবে? গুড। ওকে, তার মানে তখন তোমাকে ধরে নিতে হবে এই প্রশ্নটা স্যার চিন্তা করছেন যে এইখানে বিকারটা হচ্ছে শক্ত পটাশ গ্লাস দিয়ে তৈরি, আর ধরো এইখানে এটা আছে, এবার কোনটা অ্যান্সার? এইবার কোনটা অ্যান্সার? নিচের কোনটি শক্ত পটাশ গ্লাস দিয়ে তৈরি? কাঁচ নল, বিকার, পিপেট, ফানেল। এবার হচ্ছে গুড, ভেরি গুড, পিপেট। ঠিক আছে, কারণ এবার মাথায় রাখতে হবে যে বিকারটা অবশ্যই এবার সফট গ্লাস থেকে করা হয়েছে, সুতরাং এবার আমার অ্যান্সার হবে হচ্ছে পিপেট। ওকে, সো আলটিমেটলি তোমাকে একটু মাথায় রাখতে হবে যে কোয়েশ্চেনটা যেভাবে করবে তোমার অ্যান্সারের প্যাটার্নটাও ঠিক সেভাবেই হবে। ঠিক আছে, তো আলটিমেটলি এই জিনিসগুলা একটু কষ্ট করে খেয়াল রাখবা। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট টপিকে চলে আসি। এবার চলে আসা হচ্ছে আমাদের নেক্সট টপিকে, দেখি নেক্সট টপিকে কি আছে। আচ্ছা, এইখানে যেটা আছে সেটা হচ্ছে একটু মুখস্থ করবে ভাইয়া, এটা তোমাদের কম্পেনিয়ন বুকের মধ্যে দেওয়া আছে, কম্পেনিয়ন বুক থেকে নিয়ে আসছি ভাইয়া। দেখো এখানে তিন ধরনের গ্লাভসের নাম দেওয়া আছে এবং এগুলো কোথায় কখন ব্যবহৃত হয় সেটা বলা আছে, যেমন জিটেক্স গ্লাভস, ল্যা দিয়ে হচ্ছে ল্যাটেক্স গ্লাভস, বি দিয়ে হচ্ছে ভিনাইল গ্লাভস। আমাদের সকলের প্রিয় খাবার একটু ভিন্ন ফর্মে জিলাপি জায়গায় জিলাপি। ঠিক আছে, তাহলে এই যে জিলাপি, এটা জিটেক্স, ল্যাটেক্স, ভিনাইল, এরা কি কি কাজ আছে? তাহলে জিটেক্স এর কাজ হচ্ছে জ দিয়ে জ্বলন্ত বস্তুর হাত থেকে হাতকে রক্ষা করা, ল্যাটেক্স হচ্ছে ল দিয়ে সংক্রমণ বস্তু থেকে হাতকে রক্ষা করা, আর ভিনাইল হচ্ছে ক্ষয়কারী পদার্থ থেকে প্রতিরোধ করা। ঠিক আছে, তাহলে জিটেক্স জ্বলন্ত বস্তু, ল্যাটেক্স হচ্ছে সংক্রমণ বস্তু, আর ভিনাইল হচ্ছে ক্ষয়কারী বস্তু থেকে প্রতিরোধ করে। ওকে, আচ্ছা, এবার চলে আসে হচ্ছে গ্লাস সামগ্রী দুই প্রকার, এগুলা কি পড়ার প্রয়োজন আছে? নাই, কারণ আমরা একটু আগে পড়ে ফেলছি। কাঁচ নল, লিবিক শীতল, ফানেল, এই তিনটা হচ্ছে কোমল গ্লাস। কমন হচ্ছে দুইটা, বিকার আর হচ্ছে কি রিয়েজেন্ট বোতল, আর বাকি যা কিছু আছে সবকিছুই হচ্ছে শক্ত পটাশ বা প্যারেক্স গ্লাস। ঠিক আছে, ওকে, এবার চলে আসো 8 নাম্বার পেজ, পেজ নাম্বার 8। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা পেজ, বাট এই পেজ থেকে আমি তেমন কিছুই হচ্ছে পড়বো না, আমি এই পেজের পড়াগুলাই পড়বো হচ্ছে। আমি দেখো একটা স্লাইড তৈরি করে নিয়ে আসছি, সেই স্লাইডটা থেকে। ওকে, এই স্লাইডটা হচ্ছে কার? ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। যে কয়টা কথা লিখছি ভাইয়া বইয়ে আছে, কিন্তু তারপরে তোমরা হচ্ছে এই কথাগুলো একটু লিখে রাখবা। তাহলে লিখো ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। ঠিক আছে, তাহলে ক্রোমিক অ্যাসিড মিশ্রণটা আসলে কি?
ক্রোমিক অ্যাসিড মিশ্রণ হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট যোগ হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিডের একটা মিশ্রণ। তার মানে গাঢ় সালফিউরিক অ্যাসিড সহ পটাশিয়াম ডাইক্রোমেটকে কি বলে? ক্রোমিক অ্যাসিড মিশ্রণ বলে। এখন মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রশ্ন হচ্ছে 2 নাম্বার পয়েন্টটা, কোনটা ল্যাবরেটরিতে ব্যবহৃত সর্বোত্তম পরিষ্কারক? ঠিক আছে, তাহলে সর্বোত্তম পরিষ্কারক হচ্ছে আমার ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। ঠিক আছে, তাহলে এই কথাটা খুবই 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 ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এই যে ক্রোমিক অ্যাসিড আমরা সবাই জানি পটাশিয়াম ডাইক্রোমেট একটা জারক, সালফিউরিক অ্যাসিড একটা তীব্র জারক, তাহলে দুইটার মিশ্রণ যেটা হবে সেটা জারক হবে না বিজারক হবে? জারকই হবে। তাহলে এটা কি? এটা এক ধরনের তীব্র জারক। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা কথা। আর এটা তো একটা মিশ্রণ এবং আমি এটা ল্যাবরেটরিতে ইউজ করব। ধরো শরীরের কোথাও লেগে গেছে, তখন আমি কি করব? তাহলে শরীরের কোথাও যদি ক্রোমিক অ্যাসিড মিশ্রণ লাগে, তাহলে সেই ক্ষেত্রে পানি দিয়ে জায়গাটাকে প্রথমে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। এরপর 5% সোডিয়াম বাইকার্বনেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার দিয়ে রাখো। শরীরে কোথাও অ্যাসিড লাগলে কোন জিনিসটা দিতে হয়? 5% সোডিয়াম বাইকার্বনেট দিতে হয়। ঠিক আছে, সোজা কথা হচ্ছে যদি শরীরে কোথাও অ্যাসিড লাগে আমি হচ্ছে ক্ষার দিব, যদি হচ্ছে কোথাও ক্ষার লাগে তাহলে অ্যাসিড দিব। আমরা কোথায় ক্ষার লাগছে এটা পরে করব। ওকে, তাহলে আলটিমেটলি এই চারটা কথা অবশ্যই ভাই একটু মনে রাখতে হবে। পটাশিয়াম ডাইক্রোমেট এবং গাঢ় সালফিউরিক অ্যাসিডের মিশ্রণকে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ বলে। সালফিউরিক এটা অ্যাসিডটা সাধারণত একটা পানি শোষী পদার্থ এবং এটা এক ধরনের নিরোধক হিসেবেও কাজ করে। এই মিশ্রণটা হচ্ছে এক ধরনের সর্বোত্তম পরিষ্কারক এবং এরা দুইজনেই যেহেতু জারক, ক্রোমিক অ্যাসিড মিশ্রণটা হচ্ছে তীব্র জারক এবং শরীরের কোথাও যদি লেগে যায় তাহলে অবশ্যই পানি দিয়ে ধুয়ে 5% সোডিয়াম বাইকার্বনেট দিতে হবে। ওকে, তাহলে আলটিমেটলি এই কয়েকটা কথা কেউ যদি মনে রাখো তাহলে আমার মনে হয় না যে এখান থেকে কোনো ভুল হবে। হ্যাঁ, একটা জিনিস দেখো, আমি একই তথ্য বারবার করে বলতেছি কেন? কারণ যেন এই জিনিসগুলো তোমার ক্লাসেই পড়া হয়ে যায় এবং আজকের ক্লাসে যে অন্তত মনোযোগ দিয়ে জাস্ট এই 1.5 ঘন্টার ক্লাসটা খুব ভালোভাবে করতে পারবে এবং প্রতিটা কথা মনে রাখতে পারবে, আমার মনে হয় যে ইনশাআল্লাহ তার পড়তে গিয়ে অনেক সুবিধা হবে। ওকে, আচ্ছা, এবার আমরা চলে আসি হচ্ছে নেক্সট টপিক। নেক্সট টপিকে খেয়াল করো 1.4, 9 নাম্বার পেজে চলে যাও। এখান থেকে ভাই তেমন কিছু পড়ার প্রয়োজন নাই। তুমি এখান থেকে যে জিনিসটা একটু কষ্ট করে পড়বা সেটা হচ্ছে এই কথাটা, কেমিক্যাল ব্যালেন্স প্রধানত কয় প্রকার? 2 প্রকার, একটা হচ্ছে পলভঙ্গি, একটা হচ্ছে সার্টোরিয়াস। ঠিক আছে, তাহলে কেমিক্যাল ব্যালেন্স কয় প্রকার ব্যালেন্স ভাইয়া? 2 প্রকার, একটা হচ্ছে পলভঙ্গি ব্যালেন্স আর একটা হচ্ছে সার্টোরিয়াস। ওকে, আচ্ছা, এবার চলে আসো পলভঙ্গি ব্যালেন্স। এই যে ভঙ্গি ব্যালেন্স, এই ভঙ্গি ব্যালেন্সের হচ্ছে আমার কয়টা অংশে বিভক্ত? 4টা। তোমাকে এই ভঙ্গি ব্যালেন্সের 4টা অংশের 4টা নাম একটু কষ্ট করে জানতে হবে। নিচের কিছুই পড়ার প্রয়োজন নাই, খালি এই প্যারাটুকু পড়বা। ঠিক আছে, কয়টি অংশ আছে, কি কি আছে। এখন এই 4টা অংশ পড়ার জন্য আমরা ছোট্ট করে একটা ছন্দ লিখছি, এই ছন্দটা একটু কষ্ট করে লিখো। পল ভঙ্গি ব্যালেন্সের অংশ হচ্ছে 4টি। ব্যস্ত রাইডার, তাহলে ব্যা দিয়ে হচ্ছে বেস, দন্ত স দিয়ে হচ্ছে স্তম্ভ, ত দিয়ে হচ্ছে তুলা দণ্ড, রাইডার মানে হচ্ছে রাইডার ধ্রুবক বা বাহক। ঠিক আছে, তাহলে এই কথাটা একটু কষ্ট করে হচ্ছে লিখে নাও। ওকে, তাহলে ভঙ্গি ব্যালেন্সের কয়টা অংশ আছে? 4টা। বেস, স্তম্ভ বা কলাম, তুলা দণ্ড আর হচ্ছে রাইডার বাহক বা রাইডার ধ্রুবক। ঠিক আছে, ওকে, এইবার চলে আসি নিচে। আমরা এই অধ্যায় থেকে কোন কোন ম্যাথ করব? তোমাদের একটা কোয়েশ্চেন থাকে যে ভাইয়া আমরা এই অধ্যায়ে তো অনেক বড় বড় ম্যাথ আছে, সেই ম্যাথগুলো করব কিনা? তোমাদের এই অধ্যায়ের ম্যাথগুলো আর পরিমাণগত রসায়নের যে ম্যাথগুলো করানো হয়েছে সেই ম্যাথগুলো সিমিলার। ওকে, সুতরাং এই অধ্যায় থেকে আর ওই ম্যাথগুলো করার প্রয়োজন নাই। ওকে, তাহলে আমি এই অধ্যায় থেকে কোন ম্যাথটা করব? শুধুমাত্র এই অধ্যায় থেকে রাইডার ধ্রুবকের ম্যাথ করব। সুতরাং আমি প্রবলেম সলভিং সেকশনে শুধুমাত্র রাইডার ধ্রুবকের ম্যাথ ছাড়া অন্য কোনো ম্যাথ তোমরা করবা না। কেউ যদি করো বকা খাবা, কারণ হচ্ছে এই টাইপের যে ম্যাথগুলো আছে পরিমাণ মতো রসায়ন আমি করছি। সেকেন্ড কথা হচ্ছে যে এই ম্যাথ গুলা হচ্ছে আমার কিছু কিছু ম্যাথ আছে খুবই বড় বড়, যেমন হচ্ছে এত গ্রাম এত গ্রাম এত গ্রাম এত গ্রাম এত গ্রাম ভর বসানোর ফলে রাইডার ধ্রুবক হচ্ছে 5 ঘর বাম থেকে ডানের দিকে সরে গেল, তাহলে সম্পূর্ণভাবে এই তুল্য ভরটা কত? ঠিক আছে, এই টাইপের ম্যাথ গুলা যখন তুমি করবা পরীক্ষার হলে, ঠিক আছে, তখন তোমার জাস্ট হচ্ছে কেউ যদি করতে চাও তুমি চাইলে করতে পারো, আমার কোনো আপত্তি নেই ভাই। ঠিক আছে, কিন্তু তুমি করবা তোমার নিজ দায়িত্বে। ঠিক আছে, কারণ ওই প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য তুমি 3 থেকে 4 মিনিট নষ্ট করবা। এখন হ্যাঁ, ভালো কথা, তুমি আধা ঘন্টা পরীক্ষা দিয়ে শেষ করে ফেলছো,
তোমার কাছে 30 মিনিট পড়ে আছে, তুমি কি করবা বুঝতে পারতেছো না, ঠিক আছে, কনফিউজ, আল্লাহ আমি এখন কি করবো, খাতাও তো নেয় না। তখন তুমি বসে বসে 4 থেকে 5 মিনিটের ম্যাথ তুমি যদি করো, কেউ তোমাকে মাইন্ড করবে না। কিন্তু তোমার হাতে সময় নাই, এবং তুমি এখনো তোমার হয়তো বা 30-40টা কোয়েশ্চেন অ্যান্সার করা বাকি, যেগুলো তুমি বুঝতে পারছো না। এখন তুমি 1 মার্কের জন্য টাইম দিবা, নাকি বাকি যে 30-40টা যেগুলোর মধ্যে তুমি 50-50 কনফিউজ, সেগুলোর মধ্যে টাইম দিবা? এটা হচ্ছে তোমার বুদ্ধির খেলা। আমার প্রথম পরীক্ষার সময় যখন আমি পরীক্ষা দিছি, তখন আমি ফার্স্টে 81টা দাঁড়িয়েছি, তারপরও 50-50 এরকম ছিল হচ্ছে 14 থেকে 15টা, এবং সেখানে একটা বিশাল বড় ম্যাথ ছিল। ওটা দেখার পর আমার মনে হয়েছে যে আচ্ছা, এত বড় ম্যাথ, এটা হয়তো আমি চাইলে পারবো করতে, কিন্তু আমার হাতে সময় ছিল 20 মিনিট। আমি ওই ম্যাথটা করি নাই, না করে যেগুলোর মধ্যে 50-50 তে আমি কনফিউজ ছিলাম, সেগুলো আমি অ্যান্সার করছি। ওই 14টার মধ্যে আমার 9টা না 10টা হয়েছে। ওকে, দ্যাটস ওয়াই আমি আজকে তোমাদের সঙ্গে বসে ক্লাস নিচ্ছি এবং আমার সামনে লেখা হচ্ছে ডিএমসি। আমি যদি চিন্তা করতাম আমি ওই ম্যাথটা করবো, তাহলে আমার মাথাও নষ্ট হয়ে যেত, এবং আমি আজকে এখানে দাঁড়ায় থাকতাম না। হয়তোবা আমি তোমাদের ক্লাস দিলেও আমার মেডিকেল কলেজের নামটা অন্য আসতো। সুতরাং পরীক্ষার হল হচ্ছে এমন একটা জায়গা যেখানে তোমাকে খুব ঠান্ডা মাথায় ডিসিশন নিতে হবে যে তুমি আসলে কি করতে চাও। সুতরাং দয়া করে শুধু ফালতু ম্যাথের জন্য টাইম ওয়েস্ট করবা না। সবসময় মনে রাখবা যে ম্যাথ যেগুলো আসবে, এগুলো ক্যালকুলেটর ছাড়া খুব ছোট ছোট সহজ ম্যাথ। এবং পরিমাণগত রসায়নও যখন তোমাদেরকে ম্যাথ করানো হয়েছে, ভাইয়া তোমাদেরকে বলেই দিছে যে দেখো ছোট ম্যাথ আসবে। আমি গুণগত রসায়নে যখন তোমাদের ক্লাস নিচ্ছি, আমি বলছি দেখো ছোট ম্যাথ আসবে, এই ম্যাথগুলো আসবে, এইগুলা করবা। সুতরাং এত বড় বড় ম্যাথে যাওয়ার তোমার কোনো প্রয়োজন নাই, এগুলো আসে না। আসলেও ওগুলো টাইম ওয়েস্টের জন্য আসবে, যেগুলো করার কোনো প্রয়োজনীয়তা নেই, ঠিক আছে? সুতরাং এই কথাগুলো যাদের মাথায় ঢুকবে, ইনশাল্লাহ তারা তাদেরকে একটা ভালো জায়গায় দেখবা। যাদের মাথায় ঢুকবে না ভাই, তোমরা মোস্ট ওয়েলকাম, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমি এখন ম্যাথে চলে আসি। তাহলে এখান থেকে আমরা কোন ম্যাথটা করবো? রাইডার ধ্রুবকের ম্যাথ, ঠিক আছে? তাহলে রাইডার ধ্রুবকের ম্যাথে তোমরা যেখানে ভুলটা করো, আমি তোমাদের ভুলটা জাস্ট বলে দিচ্ছি। ধরো একটা প্রশ্ন আসছে, কোন 10 মিলিগ্রাম 10 মিলিগ্রাম ভরের রাইডার ধ্রুবকের মান কত? প্রথম কথা হচ্ছে, এই ধরনের ম্যাথ করতে কোনো কি লাগে না, ক্যালকুলেটর লাগে না, ঠিক আছে? তাহলে এই ম্যাথ গুলো হচ্ছে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। সুতরাং আমি এটাই করবো, রাইডার ধ্রুবক সূত্র হচ্ছে কি? সূত্র হচ্ছে ভর গুণ 2 ডিভাইডেড বাই 100, ঠিক আছে? এবং অলওয়েজ মনে রাখবা, রাইডার ধ্রুবক যদি তোমাকে কিছু না বলে দেয়, তাহলে তোমাকে অবশ্যই কোন এককে বের করতে হবে? গ্রাম এককে। এই জায়গাটাতেই তোমরা একটু ভুল করে ফেলো, ঠিক আছে? যে তোমরা অনেকেই গ্রাম এককটা না করে মিলিগ্রাম এককেই বের করে অ্যান্সারটাকে করে দাও, কিন্তু এটাকে গ্রাম এককে লিখতে হবে। তাহলে আমি যদি ম্যাথটা করি, 10 × 2 ডিভাইডেড বাই কত ভাইয়া? 100। তার মানে এইখানে আমার কাটাকাটি করলে কত চলে আসবে? 0.2, তাই না? এটা 20, এটা 100, তাহলে 20 দিয়ে 100 কে ভাগ করলে অবশ্যই কত আসবে? 0.2 আসবে। এখন এটাকে যদি আমি গ্রামে নিতে চাই ভাইয়া, তাহলে আরো কত দিয়ে ভাগ দিতে হবে? 1000। এইবার হচ্ছে এটা গ্রাম। তাহলে এই গ্রামে যাওয়া মানে আমি দশমিকের পর আরো কয়টা শূন্য অ্যাড করতে হবে? 3টা। এই যে 1টা 2টা 3টা, তাহলে আমার টোটাল অ্যান্সার আসবে 0.0002 গ্রাম, ঠিক আছে? অথবা এই জিনিসটাকে আমি লিখতে পারি 2 × 10⁻⁻⁴ গ্রাম। তোমরা আসল ভুলটা করো এই কনভার্সনে, ঠিক আছে? নাথিং এলস। তোমরা অন্য কোনো জায়গাতে কোনো ভুল করো না, কিন্তু ভুলটা করোই হচ্ছে তোমরা এই কনভার্সনে এসে, ঠিক আছে? সুতরাং এই কনভার্সনে ভুল করাটা যাবে না। তাহলে আমি একটা ম্যাথ তোমাদেরকে তাড়াতাড়ি করতে দিচ্ছি, তোমরা খুব দ্রুত করে আমাকে দেখাবা। 500 মিলিগ্রাম ভরের রাইডার ধ্রুবক কত? ঠিক আছে, 500 মিলিগ্রাম ভরের কোন রাইডার ধ্রুবকের মান কত? ঠিক আছে, ওকে। তাহলে তোমরা এটার অ্যানসারটা বের করে আমাকে বলবা। সরি,
ওকে, তোমরা অনেকেই অ্যান্সার করছো, তার মধ্যে দুই একজনেরই কেবলমাত্র কারেক্ট হয়েছে। দেখো আমি বলছিলাম তোমরা ভুলটা আসলে কনভার্সনে করবা, এবং ঠিক সেটাই হয়েছে। হ্যাঁ, তারপর আমার সূত্র ছিল কি, ভর তার মানে 500 গুণ কত 2 ডিভাইডেড বাই কত ছিল ভাইয়া 100, তাই না? তাহলে এটা কাটা এটা কাটা এটা কাটা এটা কাটা, তাহলে আমার কত পড়ে থাকছে 10, কিন্তু এই 10 কি মিলিগ্রাম, আমাকে নিতে হবে কিসে ভাইয়া, গ্রামে। তাহলে 0 0 0, তাহলে একটা কাটা দুইটা কাটা, তাহলে 1/100 মানেই হচ্ছে কত 0.01 গ্রাম। তাহলে আর অ্যান্সার হচ্ছে বি। তোমরা অধিকাংশ যেটা করছো সেটা এটা অ্যান্সার দিছো। ওকে, সুতরাং খেয়াল রাখতে হবে ভাইয়া, আমি বারবার করে বলতেছি কনভার্সনে যেন ভুল না হয়, ঠিক আছে? কনভার্সনে ভুল হওয়া যাবে না। ওকে, তাহলে আলটিমেটলি একটু কষ্ট করে খেয়াল রাখবা, কিছুই না ভাইয়া, আমি তোমাদের লেভেলে যখন থাকতাম এটাকে মনে রাখতাম যে কয়টা শূন্য দশমিকের পর সে কয়টা ঘর। তাহলে আলটিমেটলি খুব সহজ, যে এখানে কয়টা ঘর আছে দুইটা, তাহলে দশমিকের পর কয় ঘর হবে, দুই ঘর, তাহলে একটা শূন্য একটা ওয়ান, ঠিক আছে? তাহলে আমার অ্যান্সারটা চলে আসবে। ওকে, সো আলটিমেটলি একটু ট্রাই করে দেখো, আমার মনে হয় যে এই টাইপের ম্যাথ গুলো তোমাদের বই বেশ কয়েকটা দেওয়া আছে, সুতরাং সবাই একটু ওই ম্যাথ গুলো একটু প্র্যাকটিস করে ফেলবা, দেখবে যে ইনশাআল্লাহ হাতে চলে আসছে। ওকে, আচ্ছা, আমরা চলে আসি হচ্ছে আমাদের নেক্সট টপিকে, ঠিক আছে? নেক্সট টপিকে খেয়াল করো। আচ্ছা, সেম ম্যাথ, মোলারিটি, মোলার দ্রবণ, সেমি মোলার দ্রবণ, ডেসিমোলার দ্রবণ, 13 নম্বর পেজ চলে আসছে সবাই। ওকে, আচ্ছা, 13 নম্বর পেজে খেয়াল করো, আমার এখানে যেটা প্রবলেম করো তোমরা, সেটা হচ্ছে দুইটা ডেফিনেশনে, একটা হচ্ছে মোলারিটি আর একটা হচ্ছে মোলার দ্রবণ, ঠিক আছে? সহজ কথা হচ্ছে মোলারিটি লিখতে অক্ষর বেশি, তার মানে এইখানে দ্রবের পরিমাণটা বেশি লাগবে, ঠিক আছে? তাহলে সংজ্ঞাটা একটু দেখো, কোন দ্রবের 1 লিটার দ্রবণে ওই দ্রবের যত মোল, তার মানে এই যত মোল হইতে পারে হচ্ছে তোমার 1, হতে পারে হচ্ছে 2, হতে পারে হচ্ছে 3, হতে পারে হচ্ছে 4, তার মানে কোনো ফিক্স নাই, বেশি মান আছে। তাহলে আলটিমেটলি মোলারিটি হচ্ছে 1 লিটারে যত মোল, আর মোলার সেটার অক্ষর কম, এই জন্য এটা ফিক্স করে দেওয়া। দেখো 1 লিটার দ্রবণে 1 মোল, তার মানে 1 লিটার দ্রবণে যখন কেবলমাত্র 1 মোল দ্রবণ দ্রবীভূত থাকে, তখন তাকে কি দ্রবণ বলে, মোলার দ্রবণ। আর 1 লিটার দ্রবণে যত মোল, তার মানে 1 হতে পারে 2 হতে পারে 3 হতে পারে 4 হতে পারে, তখন সেটাকে আমরা বলি ওই দ্রবের মোলারিটি, ঠিক আছে? তাহলে আলটিমেটলি দুইটা ডেফিনিশন কেন ইম্পর্টেন্ট হয়, কারণ দুইটা ডেফিনিশন খুবই কাছাকাছি এবং আমরা খুবই ভুল করি। ওকে, তাহলে একটু কষ্ট করে মোলারিটি আর মোলার দ্রবণের ডেফিনেশনটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? সেমি মোলার দ্রবণ, ডেসিমোলার দ্রবণ, এই দুইটা ডেফিনেশন খুবই সহজ। সেমি মোলার মানে হচ্ছে অর্ধমোল, তার মানে 0.5 মোল, ডেসিমোলার মানে হচ্ছে 1 দশমাংশ, তার মানে 0.1 মোল, ঠিক আছে? তাহলে এই দুইটা ডেফিনেশনটা একটু খেয়াল রাখবা, মোলারিটি মোলার দ্রবণের ডেফিনেশনটা আলাদা করে খেয়াল রাখবা, ঠিক আছে? ওকে, আচ্ছা, এইবার চলে আসুন হচ্ছে নেক্সট টপিক। আচ্ছা, এখানে যাওয়ার আগে আমি একটা ছোট্ট কথা একটু দেখাই দিই, তোমরা অনেকে এই প্রশ্নটার উত্তর একটু ভুল করে ফেলো। কি, প্রমাণ দ্রবণ বা স্ট্যান্ডার্ড সলিউশনের মধ্যে কোনটা কোনটা আছে, ঠিক আছে? তুমি মনে রাখবা, প্রমাণ দ্রবণ বা স্ট্যান্ডার্ড সলিউশনে মোলার দ্রবণ, সেমি মোলার দ্রবণ, ডেসিমোলার দ্রবণ তিনটাই হতে পারে। তার মানে সেমি মোলার দ্রবণ, ডেসিমোলার দ্রবণ, মোলার দ্রবণ প্রত্যেকেই হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ পরিমাপকের জন্য প্রমাণ দ্রবণ তৈরি করতে পারে, ঠিক আছে? তাহলে প্রমাণ দ্রবণ বা স্ট্যান্ডার্ড সলিউশন কোনটা কোনটা, তিনটাই, মোলার দ্রবণ, সেমি মোলার দ্রবণ, ডেসিমোলার দ্রবণ, ঠিক আছে? তাহলে তোমাকে প্রশ্ন করতে পারে নিচের কোনটি স্ট্যান্ডার্ড সলিউশন তৈরি করে না, ঠিক আছে? অপশনে ধরো দেওয়া আছে হচ্ছে মোলার দ্রবণ, সেমি মোলার দ্রবণ, সরি, নিচের কোনটি স্ট্যান্ডার্ড সলিউশন তৈরি করে, অপশনে দেওয়া আছে মোলার দ্রবণ, সেমি মোলার দ্রবণ, ডেসিমোলার দ্রবণ, সবকটি। তোমার অ্যান্সার হবে সবকটি, ঠিক আছে? আচ্ছা, ছোটখাটো জিনিস এগুলো দেখা দিচ্ছে এই কারণে, কারণ প্রিভিয়াস টাইমে যখন আমরা হচ্ছে তোমাদের আগের বার কোয়েশ্চেন করতাম, তখন আমরা দেখতাম কি ছেলেপেলেরা ঠিক এই জায়গাগুলোতে খুব বেশি ভুল করে ফেলছে। ওকে, সো তোমরা যেন ভুল না করো সেই জন্যই হচ্ছে আমরা বারবার করে বলে দিচ্ছি ভাইয়া এই জায়গাগুলোতে ভুল করা যাবে না। ওকে, আচ্ছা, এবার আসো প্রাইমারি স্ট্যান্ডার্ড, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, এটা আমার নিচে একটা বক্স আছে আমি পড়াই দিব, কিন্তু এইখানে যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা তোমরা আসলে করতে চাও না, সেটা হচ্ছে এখানকার নাম্বারগুলো, আপেক্ষিক ভর। এই বক্সের যে আপেক্ষিক ভরগুলো আছে ভাইয়া, এগুলো তোমাকে অবশ্যই পড়তে হবে, কারণ এগুলার সাথে তোমার অনেকগুলা ম্যাথ রিলেটেড, ঠিক আছে? যেমন আমরা অনেকগুলো পরিমাণগত রসায়নে এই ম্যাথটা পাইছি, যেটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেটের।
তাহলে তার আণবিক ভরটা জানাটা খুব জরুরি। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেটের আণবিক ভর কত? 294। ওকে, আমরা অনেকগুলা ম্যাথে পাইছি পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, তাই না? তাহলে এইটার আণবিক ভরটা জানাটা খুবই জরুরি। কত? 158। ঠিক আছে, তাহলে এই দুইটার আণবিক ভর অবশ্যই তোমাকে জানতে হবে। ঠিক আছে, আরেকটা যেটা হচ্ছে কেলাসিত অক্সালিক অ্যাসিড, ঠিক আছে, এর আণবিক ভর কত? 126। ঠিক আছে, তাহলে এই তিনটা আণবিক ভর তোমার ম্যাথের জন্য অবশ্যই জানতে হবে, খুবই ইম্পর্টেন্ট এই তিনটা। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেট কত? 294। পার ম্যাঙ্গানেট কত? 158। কেলাসিত অক্সালিক অ্যাসিড কত? 126। ওকে, আচ্ছা, এখন বাকি যেগুলো আছে তাহলে কোশ্চেন হচ্ছে ভাইয়া এতগুলো করবো কেমনে করে পড়ি? এই যে অনাদ্র সোডিয়াম কার্বনেট, আমি ক্লাস 9 থেকে পড়া শুরু করছি, আমি জানি না তোমরা কোন ক্লাস থেকে পড়া শুরু করছো, এটা সবাই জানে। কত? 106। কস্টিক সোডা বলে দিতে হবে সোডিয়াম হাইড্রোক্সাইড 40। হাইড্রোক্লোরিক অ্যাসিড বলে দিতে হবে 34.5। সালফিউরিক অ্যাসিড বলতে হবে 98। তাহলে আলটিমেটলি এই যে কয়েকটা, এগুলো তুমি সেই ক্লাস 9 10 থেকে পড়তেছো, এগুলো তোমাকে পড়ানোর কিছু নাই, তোমাকে পড়ানোর মতো যেগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে আগে দিলাম। ওকে, আচ্ছা, ঠিক আছে। একজন লিখছো হ্যাঁ সংকেত থেকে বের করা যাবে, অবশ্যই সংকেত থেকে বের করা যাবে, কোনো সমস্যা নেই, তুমি অবশ্যই এটা থেকেও বের করতে পারবা। ঠিক আছে, বাট আমার কাছে মনে হয় যে যেহেতু 3 4টা জিনিস, সেহেতু সংকেত থেকে আর বের করার প্রয়োজন নাই, তুমি এই জিনিসগুলো মুখস্থ করো, কারণ তোমার ম্যাথ করার মতো বা হচ্ছে লেখার মতো অনেক কিছু আছে পরীক্ষার হলে। ওকে, আচ্ছা, এবার চলে আসি হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। নর্মালি কথা হচ্ছে যখন ভাইয়া আমাদেরকে পড়াইছিল, আমি জানি তোমাদেরকে ভাই এইভাবেই পড়াইছি, প্রাইমারি স্ট্যান্ডার্ড সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থগুলোর মধ্যে প্রাইমারি যেগুলো সেগুলো হচ্ছে আইসা। তার মানে প্রথম কথা হচ্ছে তারা কোনো বিক্রিয়া করতে চায় না, তারা সব সময় একটা বিশুদ্ধ ভাব ধরে বসে থাকে, একদম পাক পবিত্র। ঠিক আছে, তাদেরকে কখনোই নষ্ট করা যায় না, তারা সব সময় হচ্ছে একদম সতী সাবিত্রী। ঠিক আছে, তো আলটিমেটলি আমরা মনে রাখতাম প্রাইমারি স্ট্যান্ডার্ড মানেই হচ্ছে বিশুদ্ধ এবং আইসা। ওকে, তাহলে এরা হচ্ছে বিশুদ্ধ পদার্থ, তার মানে বায়ুর সাথে কোনো রকম বিক্রিয়া করে না। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ এরা অবিশুদ্ধ। ঠিক আছে, রাসায়নিক ভিত্তিতে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ যেটা আইসা কিছুই করে না, ক্ষয় করে না, এ যেখানেই থাকে সেখানেই ছেদ করে দিয়ে আসে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ ক্ষয় করে। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ ঘনমাত্রা অপরিবর্তিত থাকে, যেহেতু বিক্রিয়া হয় না। আমরা পড়ছিলাম ভাই, নিশ্চয়ই তোমাদের মনে আছে পরমাণবিক রসায়ন, যে আলটিমেটলি যে কোনো জায়গায় যদি কোনো বিক্রিয়া না হয় তাহলে ঘনমাত্রা আয়তন তাপমাত্রার পরিবর্তন হয় না, তাহলে অপরিবর্তিত থাকে, এটার ঘনমাত্রার পরিবর্তন হয়। এক্সাম্পল গুলোর মধ্যে ভাইয়া খুব সুন্দর করে পড়াইছে। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো সাধারণত সি যুক্ত হয়। এই সি মানে হতে পারে তোমার হচ্ছে ক্লোরিন, কার্বন, ক্রোমিয়াম, এক্সেপ্ট একটাই আছে যেটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের মধ্যে পড়বে, উহার নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তার মানে এই এক সি বাদে আল্লাহর দুনিয়ার যত সি, সকল সি হচ্ছে কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। ওকে, তাহলে আলটিমেটলি এই কথাগুলো জাস্ট একটু ঠান্ডা মাথায় মনে রাখলে হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, এইবার আমরা একটু কষ্ট করে আমাদের নেক্সট পড়াটাতে চলে আসি। নেক্সট পড়া দেখো ডিজিটাল ব্যালেন্স। টু ডিজিটাল ব্যালেন্স, ফোর ডিজিটাল ব্যালেন্স। ঠিক আছে, তাহলে টু ডিজিটাল ব্যালেন্স, ফোর ডিজিটাল ব্যালেন্স, এই কয়েকটা কথা আমাকে একটু মাথায় রাখতে হবে। কেন? কারণ এই ডিজিট দুইটার পার্থক্য আছে। তোমরা খেয়াল করো, পার্থক্যগুলোর মধ্যে একটা হচ্ছে টু ডিজিট, একটা হচ্ছে ফোর ডিজিট। নামেই কিন্তু তোমার অ্যান্সার। ঠিক আছে, নামেই তোমার অ্যান্সার। টু ডিজিট মানে কি? দশমিকের পর আরো কত ঘর পর্যন্ত সূক্ষ্মভাবে পরিমাপ করা যায়? 2 ঘর। ফোর ডিজিট মানে 4 ঘর পর্যন্ত সূক্ষ্মভাবে পরিমাপ করা যায়, এই জন্য ফোর ডিজিট। ওকে, তাহলে তোমার প্রশ্ন আসতে পারে নিচের কোনটি টু ডিজিট ব্যালেন্স, নিচের কোনটি ফোর ডিজিট ব্যালেন্স? তখন তোমাকে দেখতে হবে দশমিকের পর কোনটার 2 ঘর আছে, কোনটার 4 ঘর আছে। ওকে, আচ্ছা, নাম্বার 2, তাহলে দেখো এটাতে কত গ্রাম পর্যন্ত পরিমাপ করা যায়? সবচেয়ে ন্যূনতম মান 0.01। এটা সবচেয়ে ন্যূনতম মান কত? 0.00001 গ্রাম পর্যন্ত। ওকে, তাহলে টু ডিজিট যেহেতু এটা একটু বড় মান ফোর ডিজিটের চেয়ে, তাহলে এখানে বড় পদ্ধতিতে গুলো ইউজ হবে, তাহলে এখানে ম্যাক্রো পদ্ধতি ইউজ হয়। আর ফোর ডিজিট এটা মান আরো অনেক সূক্ষ্ম, তাই না? তাহলে এখানে ছোট গুলাও আমি ইউজ করতে পারবো, তাহলে এখানে মাইক্রো পদ্ধতি ইউজ করা হয়। ওকে, তাহলে এটাতে ম্যাক্রো, এটাতে মাইক্রো। এক্সাম্পল গুলা শেখা যাবে না ভাইয়া এখান থেকে, এক্সাম্পল গুলা অবশ্যই তোমার বই থেকে যেভাবে বলা আছে সেভাবেই করতে হবে। অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাইয়া টু ডিজিট ব্যালেন্স তো বলা আছে সেকেন্ডারি পদার্থের জন্য, ঠিক আছে, তাহলে টু ডিজিট পদার্থগুলো আমি সেকেন্ডারি ক্ষেত্রেও তো ইউজ করতে পারি, তাহলে তো প্রবলেম হওয়ার কথা না। কিন্তু এই যে দেখো সোডিয়াম কার্বনেট, এটা কিন্তু আবার প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ।
ঠিক আছে? তাহলে তোমাকে মাথায় রাখতে হবে যে সকল ক্ষেত্রে আমার উদাহরণগুলা দিয়ে আমি মিলায় করতে পারবো না, ঠিক আছে? সুতরাং 2 ডিজিট 4 ডিজিটের যে এক্সাম্পল গুলো এগুলো অবশ্যই তোমাকে আলাদা আলাদা করেই করতে হবে, ঠিক আছে? ওইখানে এটা মনে রাখা যাবে না 2 ডিজিট মানে সেকেন্ডারি ব্যালেন্স, 4 ডিজিট মানে প্রাইমারি ব্যালেন্স, ঠিক আছে? এইভাবে তুমি মিলাইতে পারবে না, তখন তুমি কনফিউজড হয়ে যাবে। সুতরাং আমার প্রয়োজন নেই, আমি মনে রাখবো হচ্ছে 2 ডিজিটাল ব্যালেন্সে আমার এই কয়েকটা জিনিসের ভর পরিমাপ করা যায়, 4 ডিজিটাল ব্যালেন্সে এইটার ভর পরিমাপ করা যায়, ঠিক আছে? দ্যাটস ইট। ওকে, আচ্ছা, এইবার চলে আসে হচ্ছে আমাদের নেক্সট টপিকে, পলভঙ্গি ব্যালেন্স, 4 ডিজিটাল ব্যালেন্স। আচ্ছা, এটা পড়ানোর আগে আমি তোমাদেরকে কিছু অবজেক্টিভ দিব, 5টা অবজেক্টিভ, খুব দ্রুত অ্যান্সার করে ফেলবা, ঠিক আছে? কারণ আমি পড়াই যাচ্ছি, তোমাদের কোনো ইভালুয়েশন নিচ্ছি না, তাহলে তো হইলো না, ঠিক আছে? নাম্বার 1, খুব সোজা কোশ্চেন। হ্যাঁ, ল্যাবরেটরির প্রধান গ্লাস কোনটি? ল্যাবরেটরির প্রধান গ্লাস কোনটি? তোমরা জাস্ট অ্যান্সার বলে লিখবা, ঠিক আছে? নাম্বার 2, কোনটি সর্বোত্তম পরিষ্কার? ঠিক আছে। নাম্বার 3, বুয়েট কি ধরনের গ্লাস সামগ্রী থেকে তৈরি? নাম্বার 4, HCl কি ধরনের পদার্থ? নাম্বার 5, পলভঙ্গি ব্যালেন্সের কয়টি অংশ? ঠিক আছে, এই 5টা প্রশ্নের উত্তর একটু তাড়াতাড়ি দাও সবাই। একটা একটা করে না দিয়ে 1 2 3 4 5 এভাবে করে দিলে আমার মনে হয় যে হচ্ছে বেশি বেটার হয়। হ্যাঁ, সময় কিন্তু 1 মিনিট, কারণ এটা অ্যান্সার করতে খুব বেশি সময় লাগে না। ওকে, মানে সবাই উত্তরটা দিয়ে ফেলছো, তাহলে আমি একটা একটা করে উত্তর দিই। ল্যাবরেটরির প্রধান গ্লাস কোনটা? আমরা প্রথমেই পড়ছিলাম, এটা হচ্ছে নাইট্রোজেন গ্লাস। গুড। সর্বোত্তম পরিষ্কার কোনটা? তোমরা অ্যান্সার দিছো ক্রোমিক অ্যাসিড। ভেরি গুড। বুয়েট কি ধরনের গ্লাস সামগ্রী থেকে তৈরি? তোমরা অনেকেই দিছো হার্ড গ্লাস, অনেকেই দিছো পাইরেক্স গ্লাস, দুইটাই কারেক্ট, ঠিক আছে? ভেরি গুড। HCl কি ধরনের পদার্থ? তোমরা দিছো হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এক্সেলেন্ট। ওকে, পলভঙ্গি ব্যালেন্সের কয়টি অংশ আছে? তোমরা অ্যান্সার দিছো হচ্ছে 4টি, তাই না? একটা ছিল হচ্ছে বেস, একটা একটা হচ্ছে বেস, একটা হচ্ছে স্তম্ভ বা কলাম, একটা হচ্ছে তুলাদণ্ড, আর একটা হচ্ছে রাইডার ধ্রুব, ঠিক আছে? ওকে, তাই আলটিমেটলি আমরা এই 5টা প্রশ্নের উত্তরই সবাই খুব ভালোভাবে দিতে পারছি, দেখছো? তাহলে আলটিমেটলি তোমাদের এইখানে যত কিছু আমি পড়াইছি সবাই মোটামুটি ক্যাচ করে ফেলছো। ওকে, আচ্ছা, এবার চলে আসে হচ্ছে, ভেরি গুড, পলভঙ্গি ব্যালেন্স আর 4 ডিজিটাল ব্যালেন্সের পার্থক্য। আমি কিন্তু ক্লাসের মাঝখানে মাঝখানে এরকম কোশ্চেন অ্যান্সার করতে দিব। ওকে, প্রবলেম নাই তো কারো, তাই না? আচ্ছা, ঠিক আছে। এবার চলে আসে হচ্ছে পলভঙ্গি ব্যালেন্স আর হচ্ছে 4 ডিজিটাল ব্যালেন্স। এই যে দুইটা ব্যালেন্সের পার্থক্য, এই দুইটা ব্যালেন্সের পার্থক্য আমরা এই যে এইখান থেকে দেখো খুব চমৎকার একটা চিত্র আঁকা আছে, দেখেই ভালো লাগছে, তাই না? কি হাসি খুশি একটা মানুষ, ঠিক আছে? তাহলে দেখো, আমরা এই পলভঙ্গি ব্যালেন্স আর হচ্ছে 4 ডিজিটাল ব্যালেন্স আমি এখান থেকে হচ্ছে পড়বো। এখন হচ্ছে দেখো এখানে লেখা হচ্ছে মেডিকেল স্পেশাল, নো ওয়ে টু ফরগেট, ভুলতে চাইলেও ভুলতেই দিব না। তাহলে কেন? আমরা দুইটা পার্থক্য থাকলে নরমালি সবসময় কয়টা পড়ি? একটা পড়ি, তাই না? এবং এই একটা যেটা পড়ি সেটা আমরা কারটা পড়বো, যেহেতু আমরা মানুষ। পলভঙ্গি ব্যালেন্স, এটার আবিষ্কারকের নাম হচ্ছে পলভঙ্গি, তাই না? তাহলে পলভঙ্গি যেহেতু মানুষ, আমরা মানুষের কথাটাই বলবো, ঠিক আছে? তাহলে আমরা আজকে আলোচনা করবো কাকে নিয়ে? ভঙ্গি ভাইকে নিয়ে, ঠিক আছে? তাহলে দেখো পলভঙ্গি ব্রো, উনি যেহেতু আমাদেরকে এত সুন্দর একটা জিনিস দিয়েছেন,
তাহলে আমাদের উচিত হচ্ছে ওনার চিত্রকর্ম আঁকা। দেখো আমরা ওনার একটা সুন্দর চিত্র আঁকছি, দেখা লেখা আছে দ্য ফিগার অফ পল বুঙ্গি ব্রো, ঠিক আছে, পল বুঙ্গির ভাই। তাহলে এই যে বুঙ্গি ব্রো, ঠিক আছে, এই বুঙ্গি ব্রো তুমি যদি হচ্ছে চিন্তা করো, তাহলে মোটামুটি হচ্ছে তুমি পল বুঙ্গি আর ফোর ডিজিটাল ব্যালেন্সের মধ্যে পার্থক্যটা বুঝে যাবে। কিভাবে, খেয়াল করো। এই যে বুঙ্গি ভাই, তুমি তো একটা মানুষ, তাই না? ঠিক আছে, তাহলে পল বুঙ্গি ব্যালেন্স এক ধরনের কি ব্যালেন্স, সেটা হচ্ছে এক ধরনের ম্যানুয়াল ব্যালেন্স, ঠিক আছে। তাহলে বুঙ্গি ব্রো হচ্ছে ম্যানুয়াল ব্যালেন্স, আর ফোর ডিজিটাল ব্যালেন্স হচ্ছে কি অ্যানালাইটিক্যাল ব্যালেন্স, ঠিক আছে। এই যে দেখো, এটা হচ্ছে পল বুঙ্গি ব্যালেন্স হচ্ছে ম্যানুয়াল অ্যানালাইটিক্যাল ব্যালেন্স, আর এটা হচ্ছে অ্যানালাইটিক্যাল ব্যালেন্স। ওকে, আচ্ছা। সেকেন্ড কথা দেখো, উনি তো একটা মানুষ, ঠিক আছে, একটা মানুষের হাত কয়টা? একটা মানুষের হাত হচ্ছে দুইটা। তাহলে দেখো দুটি হাত দুটি পাল্লা, ঠিক আছে। আর যেহেতু ওইটা মানুষ না, সেহেতু এটার একটা পাল্লা আছে দুইটা নাই, ঠিক আছে। তাহলে মানুষের দুইটা হাত থেকে দুইটা পাল্লা থাকে। ওকে, আচ্ছা। এবার খেয়াল করো, ওনাকে দেখতে কি সুন্দর লাগতেছে, তাই না? উনি চিকনা চাকনা শুকনা শাকনা একটা মানুষ, ঠিক আছে, দেখেই ভালো লাগতেছে। তাহলে এই ধরনের চিকনা চাকনা শুকনা শাকনা মানুষের জন্য সাধারণত কি দরকার হয়? প্রোটেকশনের দরকার হয়, কারণ ওনাকে তো মারলেই দেখবো যে উড়ে চলে গেছে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি উনি কাঠের মতো শুকনা, তাই ওনাকে কাচের বাক্সে প্রোটেকশন দেয়। দেখো 3 নম্বর পয়েন্টে বলা আছে বায়ু চলাচল থেকে ধাক্কা মুক্ত রাখতে ব্যালেন্সটিকে হচ্ছে কাচের বাক্সে রাখা। তোমাদের মধ্যে যারা চিকনা চাকনা শুকনা পটকা, তাদেরকে দেখবা যে হচ্ছে, তাদেরকে দেখলে অনেকেই বলে ও তো এতই শুকনা, ওরে তো হচ্ছে এরকম একটা টোকা মারলে উড়ে চলে যাবে, ঠিক আছে। তো আলটিমেটলি তাদের জন্য 3 নম্বর পয়েন্টটা ডেডিকেটেড, ঠিক আছে। তোমরা নিশ্চয়ই সবাই হ্যাভেলস এর অ্যাড দেখছো, তাই না? হ্যাভেলস এর যে অ্যাড, ওই অ্যাডের মধ্যে দেখা যায় যে হচ্ছে কেউ যদি হচ্ছে সুইচটা দিতে যায়, যদি হ্যাভেলস এর সুইচ বোর্ড না লাগানো থাকে, তাহলে কি হয়? সে একটা শক খায়, ঠিক আছে, এবং শক খেয়ে একটা ব্রেক ড্যান্সের মতো দেয়, ঠিক আছে, দেখতেই খুব ভালো লাগে। তো আলটিমেটলি যেহেতু উনি মানুষ, সেহেতু মানুষের শরীরে তুমি যখন কোনো বিদ্যুৎ দাও, এমনিতেই শুকনা মানুষ, তুমি আরো বিদ্যুৎ দিছো, এ আর এই দুনিয়ায় থাকতে চাও না, থাকলাম না তো দুনিয়াতে, ঠিক আছে, সোজা উপরে চলে যাবে, ঠিক আছে। সুতরাং আলটিমেটলি মানুষের জন্য কখনোই বিদ্যুৎ দেওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। তাহলে দেখো বুঙ্গি ভাই একজন ভাই, এই জন্য তার বিদ্যুতের কোনো দরকার নাই, যেহেতু অ্যানালাইটিক ব্যালেন্স মানুষটা, সুতরাং তার বিদ্যুতের প্রয়োজন আছে। ওকে, আচ্ছা। আমরা কি ম্যান ইজ মর্টাল, তাই না ভাইয়া? মানুষ মাত্রই ভুল। তাহলে আলটিমেটলি ব্যক্তিগত ভুলের জায়গা কোথায় আছে ভাইয়া? ব্যক্তিগত ভুলের জায়গা আছে হচ্ছে তোমার পল বুঙ্গি ব্যালেন্স। আর ওইটা যেহেতু মানুষ না, তাহলে ওটা ভুল করে না, তাহলে ওইটাতে কোনো ব্যক্তিগত ভুলের জায়গা নাই, ঠিক আছে। দেখো আমরা মানুষ মাত্রই কি, তাই না? মানুষ মাত্রই আমরা হচ্ছে আলিশা, ঠিক আছে, কাজ করতে চাই খুব আস্তে ধীরে। তাহলে আমাদের কাজ করতে কম সময় লাগবে না, বেশি সময় লাগবে? বেশি সময় লাগবে। আর ওইটার কাজ করতে কম সময় লাগবে। এখন কথা হচ্ছে, এটা শুধু বুঙ্গি বাই না, এই বুঙ্গি ভাই আছে আমাদের ঘরে ঘরে, এই বুঙ্গি ভাই আছে আমাদের হৃদয়ে, তাই না? এই বুঙ্গি ভাই হচ্ছে আমাদের মস্তিষ্কে, ঠিক আছে। তোমাদের মধ্যে, তোমাদের হৃদয়ে, তোমাদের সব জায়গাতে যার অবস্থানটা সবচেয়ে বেশি, তিনি হচ্ছে বুঙ্গি ভাই। এই কারণে তুমি যদি কখনো ভুলে যাও যে পল বুঙ্গি ব্যালেন্স আর হচ্ছে ফোর ডিজিটাল ব্যালেন্সের পার্থক্য কি, বুঙ্গি ভাইয়ের জায়গায় নিজেকে দাঁড় করাই দিবা, ঠিক আছে, দেখবা যে ইনশাল্লাহ অ্যান্সার হয়ে গেছে। তাহলে কি মনে রাখবো, তুমি কি মানুষ, তাহলে হচ্ছে ম্যানুয়াল ব্যালেন্স, তোমার দুটি হাত দুটি পাল্লা, ঠিক আছে। তাহলে আলটিমেটলি তোমার দুইটা পাল্লা আছে। তুমি যদি শুকনা শাকনা হয়ে থাকো, অবশ্যই তোমাকে প্রোটেকশন দেওয়া লাগবে, এই জন্য কাছের পাত্রে প্রোটেকশন দিই। তোমার শরীরে যদি বিদ্যুৎ দেই, তাহলে খবর আছে, সুতরাং বিদ্যুৎ দেওয়া যাবে না। তুমি তো মানুষ মাত্রই ভুল, ভুল করতেই থাকো, তো করতেই থাকো, তার মানে ব্যক্তিগত ভুলের জায়গা আছে। আর তোমার কাজ করতে খুব বেশি সময় লাগে, কারণ তুমি 1 নম্বরের রাইসা, ঠিক আছে। তাহলে আলটিমেটলি কেউ যদি ভুলেও যাও, ঠিক আছে, মনেও না থাকে, তাহলে খালি মনে রাখবা তুমি হচ্ছে বুঙ্গি ভাই, তোমার বৈশিষ্ট্যই হবে হচ্ছে পলবঙ্গির বৈশিষ্ট্য। ইনশাল্লাহ একে এক কনফার্ম, ঠিক আছে। ওকে, তাহলে আমরা ইনশাল্লাহ এটা নিয়ে আর টেনশন নিব না, এটা আমাদের হয়ে গেছে। ওকে, আচ্ছা, এবার আমরা চলে আসি হচ্ছে নিচের দিকে, 1.4.3। ওকে, সবাই তাড়াতাড়ি চলে আসো, 1.4.3। ওকে, এবার খেয়াল করো আয়তনিক বিশ্লেষণে ব্যবহৃত কাঁচের যন্ত্রপাতি, ঠিক আছে। তো রাসায়নিক বিক্রিয়া প্রধানত দুটি শ্রেণীতে বিভক্ত, একটা হচ্ছে আঙ্গিক বিশ্লেষণ আর একটা হচ্ছে মাত্রিক বিশ্লেষণ। এখন এই বিশ্লেষণগুলো সহজে পড়ার জন্য এবং এদের কিছু এক্সাম্পল আছে। তাহলে রাসায়নিক বিশ্লেষণ কয় প্রকার? 2 প্রকার, একটা আঙ্গিক, একটা হচ্ছে মাত্রিক। আঙ্গিক বিশ্লেষণটাতে সাধারণত আমরা জৈব যৌগের মূলক শনাক্তকরণ করি। ওই যে ভাই তোমাদের মনে আছে লেসাইন পরীক্ষার মাধ্যমে আমরা হ্যালোজেন যৌগ শনাক্তকরণ করতাম, তাই না? আবার হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে জৈব মূলকের অনেক ধরনের শনাক্তকরণ প্রক্রিয়া ছিল, হ্যালোফর্ম বিক্রিয়া। আবার অজৈব লবণের ক্যাটায়ন অ্যানায়ন, যেমন আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম যে কপার আয়ন শনাক্তকরণের জন্য কোন কোনটা ব্যবহৃত হয়।
ফেরাস আয়ন শনাক্তকরণের জন্য কোন কোনটা ব্যবহৃত হয়? এই যে হচ্ছে শনাক্তকরণ প্রক্রিয়া, এই প্রক্রিয়াগুলোই হচ্ছে আঙ্গিক বিশ্লেষণ। আর মাত্রিক বিশ্লেষণ হচ্ছে মাত্রিক, তার মানে মাত্রা, তার মানে পরিমাপ, তাই না? তাহলে কার পরিমাপ? মূল উপাদানের আনুপাতিক পরিমাণ বা ভর। ঠিক আছে, তাহলে যখন আমরা কোনো উপাদানের ভর বা পরিমাণ আয়ত্তন করি, বিশ্লেষণ করি, তখন সেটা হচ্ছে মাত্রিক বিশ্লেষণ। তাহলে মাত্রিক বিশ্লেষণ দুই প্রকার, একটা ভর ভিত্তিক, একটা আয়তন ভিত্তিক। ঠিক আছে, সাধারণত ভর ভিত্তিক যেগুলো ভাইয়া, সেগুলো হচ্ছে তুমি মেজারিং সিলিন্ডারে কতটুকু প্রোডাক্ট ওই রাসায়নিক বিক্রিয়া বা হচ্ছে পরীক্ষার জন্য নিবা, সেটা হচ্ছে ভর ভিত্তিক বিশ্লেষণ। আর আয়তন ভিত্তিক বিশ্লেষণ হচ্ছে তুমি যতটুকু প্রোডাক্ট নেওয়ার পর যেই উপাদানটাতে এসে ট্রাইটেশন বিক্রিয়াটা ঘটবে, সেটা হচ্ছে তার আয়তনিক বিশ্লেষণ। ঠিক আছে, তাহলে সকল ধরনের ট্রাইটেশন বিক্রিয়া কার এক্সাম্পল? আয়তন ভিত্তিক মাত্রিক বিশ্লেষণের এক্সাম্পল। আর সকল ধরনের বস্তু পরিমাপ, ভর পরিমাপ, এগুলা কার? ভর ভিত্তিক মাত্রিক বিশ্লেষণ। ঠিক আছে, মেডিকেল অ্যাডমিশন টেস্টে কিন্তু প্রশ্ন করবে যে রিডক্স ট্রাইটেশন কোন বিশ্লেষণের উদাহরণ? অ্যান্সার করতে হবে আয়তন ভিত্তিক। ঠিক আছে, তোমাকে প্রশ্ন করবে কোন ধরনের বিক্রিয়াগুলোতে, ঠিক আছে, বা কোন ধরনের বিশ্লেষণের ক্ষেত্রে রাসায়নিক যন্ত্রপাতি ব্যবহৃত হয়? অ্যান্সার হচ্ছে আয়তন ভিত্তিক বিশ্লেষণের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে দেখো এখানে এই সকল কথা সুন্দর করে হচ্ছে লেখা আছে, আমি জাস্ট তোমাদেরকে কথাগুলো বুঝাই দিলাম। সুতরাং কেউ যদি চাও বইয়ের ভিতরে না পড়তে, তুমি সুন্দর করে আমার এই স্লাইডটা পড়ে ফেলবা, ইনশাআল্লাহ হয়ে যাবে। তাহলে আয়তনিক বিশ্লেষণ কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে আঙ্গিক, একটা হচ্ছে মাত্রিক। জৈব যৌগের মূলক শনাক্তকরণ এবং ক্যাটায়ন অ্যানায়ন শনাক্তকরণ, সেগুলো হচ্ছে আঙ্গিক বিশ্লেষণ। কোন বস্তুর ভর বা আয়তন যেটা পরিমাপ করা হয়, সেটা হচ্ছে মাত্রিক বিশ্লেষণ। আয়তন ভিত্তিকে সাধারণত ট্রাইটেশন বিক্রিয়া করি, এইখানেই আমার যন্ত্রপাতির প্রয়োজন হয়। ঠিক আছে, কথা একবারে শেষ, পড়া একবারে শেষ। তাহলে 1.4.3-এ আমার এই কয়টা পয়েন্ট করতে হবে। ওকে, আচ্ছা, এবার আসলে হচ্ছে নিচে তোমাদের যেটা নিয়ে হচ্ছে সবচেয়ে কনফিউশন থাকে, ভাইয়া আমরা এই যে এতগুলা ল্যাবরেটরির যন্ত্রপাতি আছে, এই এতগুলা যন্ত্রপাতি থেকে কি করব? নাম্বার ওয়ান, তোমাকে পড়তে হবে এই যন্ত্রপাতিগুলোর মানে হচ্ছে বর্ণনা, তার মানে কোনটা কি যন্ত্রপাতি, বর্ণনা দেখে তোমাকে বুঝতে হবে। আর এদের ব্যবহার করতে হবে, এই দুইটা জিনিস আমি তোমাদেরকে লিখে দিছি। এছাড়া যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতিটা মধ্যে কিছু বোল্ড বোল্ড লাইন আছে বইয়ের মধ্যে। ঠিক আছে, এই বোল্ড বোল্ড লাইন গুলা তোমাকে অবশ্যই এবং অবশ্যই পড়তে হবে। ঠিক আছে, তাহলে কি কি পড়বো? এগুলার বর্ণনা পড়বো, এগুলার ব্যবহার যেটা লিখে দিছি আমি এখানে সেটা পড়বো, আর কষ্ট করে বোল্ড লাইন গুলা বইয়ের থেকে পড়বো, তাইলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো মেজারিং সিলিন্ডার। ওকে, মেজারিং সিলিন্ডার কোনটা? মেজারিং সিলিন্ডার হচ্ছে যার এক মুখ খোলা এবং এক মুখ বন্ধ। ঠিক আছে, তো এইরকম একটা জিনিস আঁকতে গেলে হচ্ছে তোমরা এটা দেখছোই আর কি পরীক্ষার বা হচ্ছে যে ইসের মধ্যে এইরকম দাগ কাটা থাকে, তাই না? তাহলে এই যে এই জিনিসটা হচ্ছে আমার কি, এই জিনিসটা হচ্ছে আমার মেজারিং সিলিন্ডার, যার এক মুখ খোলা আরেক মুখ বন্ধ। ঠিক আছে, এবং দাগ কাটা থাকে অনেকগুলা। ওকে, তাহলে এটা কি করতে হয়? নির্দিষ্ট আয়তনের গাঢ় অ্যাসিড বা পানির পরিমাপ করার জন্য, ওই যে একটু আগে বললাম ভর ভিত্তিক পরিমাপের জন্য আমরা কোনটা ইউজ করে থাকি? সাধারণত মেজারিং সিলিন্ডার। ওকে, আচ্ছা, আয়তনিক ফ্লাস্ক। আয়তনিক ফ্লাস্ক কোনটা ভাইয়া? সরু গলাযুক্ত একটা গোলাকার কাঁচ পাত্র। ঠিক আছে, তাহলে এই যে এইটাই ছিল হচ্ছে আমার আয়তনিক ফ্লাস্ক, যেটার গলাটা হচ্ছে সরু, আর হচ্ছে এইখানে গোলাকার একটা ফ্লাস্ক, এইখানে হচ্ছে আমার দাগ কাটা থাকে। ওকে, তাহলে নির্দিষ্ট আয়তনের কি তৈরি? নির্দিষ্ট আয়তনের প্রমাণ দ্রবণ তৈরি। ওকে, বুয়েট। ঠিক আছে, তাহলে আলটিমেটলি এইরকম ভাবে প্রতিটার বর্ণনা দেখো তোমার বইতে দেওয়া আছে। দাগাঙ্কিত সমান ব্যাস বিশিষ্ট মোটা কাঁচ নল, যার নিচের মুখটা সরু। ঠিক আছে, আবারও আমি যদি আঁকি, আমি জাস্ট এই তিনটা আঁকাই দিচ্ছি, বাকিগুলা হচ্ছে তুমি তোমার বই থেকে একটু দেখে দেখে নিবা, দেখে নিলেই হয়ে যাবে, কারণ তোমরা এগুলো প্রতিটাই ব্যবহারিক ক্লাসে ইউজ করছো। ঠিক আছে, এই যে সমান ব্যাস বিশিষ্ট, এগুলোর মধ্যে হচ্ছে দাগাঙ্কিত করা আছে। ঠিক আছে, এরা সাধারণত তুল্য পরিমাণ আয়তনকে দুটি দ্রবণের মিশানোর কাজে ব্যবহৃত হয়। ঠিক আছে, কোনটা? বুয়েট। ওকে, তাহলে আলটিমেটলি এই জিনিসগুলা বর্ণনাগুলা খুবই ইম্পর্টেন্ট, এবং এদের প্রত্যেকের কি কাজ আছে সেটাও অনেক ইম্পর্টেন্ট। একটু কষ্ট করে এই জিনিসগুলো পড়ে নিবা, আমি প্রতিটাই লিখে দিছি ভাইয়া। তোমার কাজ হচ্ছে জাস্ট এই বর্ণনাটা পড়া আর এই ব্যবহারগুলো মুখস্থ করা আর বোল্ড লাইনগুলো পড়া। ঠিক আছে, ওকে, এবার চলে আসা হচ্ছে 1.6, 1.6। আচ্ছা ভাইয়া,
এগুলো তো বিভিন্ন ভলিউম দেওয়া আছে। হ্যাঁ, আমি কিন্তু ওইটাই বলছি যে হ্যাঁ, ভলিউম যেগুলো দেওয়া আছে, ধরো ল্যাবরেটরিতে আমরা নর্মালি হচ্ছে ইসের ক্ষেত্রে 25 ml টাই ইউজ করতে চাই, এছাড়া এর 50 ml 100 ml এই ধরনের ভাগগুলো আছে, পড়তে হবে। আবার হচ্ছে তুমি দেখবা যে এদের ক্ষুদ্রতম অংশকে হচ্ছে 0.01 সেন্টিমিটার দ্বারা ভাগ করা হয়। এর ক্ষুদ্রতম এক ঘরের পরিমাণ হচ্ছে 0.01 সেন্টিমিটার কিউব। এই যে বোল্ড লাইনে যে কথাগুলো আছে, এই কথাগুলো পড়তে হবে, ঠিক আছে? আমি কিন্তু এই জন্যই বলছি ভাইয়া যে ব্যবহারটা পড়বা, বর্ণনাটা পড়বা, ওইটা পড়বা আমার এই স্লাইডটা থেকে। আর বইয়ের যে বোর্ড লাইন গুলো আছে, এগুলো তার এখানে আমার আনার কোনো প্রয়োজন নেই, ওগুলো বইয়ে আছে। সো ওগুলা বোর্ড লাইন গুলা জাস্ট বই থেকে পড়ে ফেলবা, ঠিক আছে? Okay. এবার আসে হচ্ছে 1.6। 1.6 এর মধ্যে দেখো বুনসেন বার্নার বা স্পিরিট ল্যাম্প। এই যে বুনসেন বার্নার বা স্পিরিট ল্যাম্প, এদের তিনটি অংশ আছে, একটা হচ্ছে বেস, একটা হচ্ছে বার্নার টিউব, একটা হচ্ছে বায়ুনিয়ন্ত্রক রিং। ঠিক আছে, তোমাকে ব্যাখ্যাগুলো পড়তে হবে না, তোমাকে পার্টস গুলোর নাম জানলেই হবে, ঠিক আছে? এবং এই বুনসেন বার্নার থেকে সাধারণত আমরা দুই ধরনের শিখা পাই, একটা হচ্ছে অনুজ্জ্বল শিখা, একটা হচ্ছে উজ্জ্বল শিখা, ঠিক আছে? এই যে অনুজ্জ্বল শিখা, সেইটার আবার দুই ধরনের মন্ডল আছে, একটা হচ্ছে অন্তস্থ বিজারণ মন্ডল, একটা হচ্ছে বহিস্থ জারণ মন্ডল, ঠিক আছে? এগুলোর আবার ব্যাখ্যা বলা আছে। তাইলে আমি এই পুরো জিনিসটাই শেখার জন্য দেখো তোমাদের কম্পেনিয়ন বুকে ছোট্ট করে একটা বক্স করা আছে, ঠিক আছে? এই বক্সটা আমি নিয়ে আসছি। তাহলে সহজ কথা হচ্ছে বুনসেন বার্নারে কয়টা অংশ আছে? তিনটা অংশ আছে। বুনসেন বার্নারে সাধারণত কয় ধরনের শিখা হয়? দুই ধরনের, একটা উজ্জ্বল শিখা আর একটা অনুজ্জ্বল শিখা। অনুজ্জ্বল শিখায় কয় ধরনের মণ্ডল থাকে? দুই ধরনের, একটা অন্তস্থ বিজারণ, একটা বহিস্থ জারণ, ঠিক আছে? এখন এই যে অন্তস্থ বিজারণ, বহিস্থ জারণ, সেই জিনিসগুলোর মধ্যে পড়ার জন্য টেকনিক আছে। টেকনিকটাকে আমরা সবাই জানি। জারণ বিক্রিয়ায় আমার সাধারণত অক্সিডাইজেশনের যখন কথাটা আসে, তখন টেম্পারেচারের পরিমাণ বাড়ে না কমে? বেড়ে যায়, তাই না? তাহলে জারণ বিক্রিয়ায় তাপমাত্রাটা কি লাগে? বেশি লাগে, ঠিক আছে? কত বেশি খেয়াল করো, জারণ শিখার তাপমাত্রাটা হচ্ছে 1570 ডিগ্রি সেন্টিগ্রেড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাইলে এইখানে যখন বেশি তাপ লাগে ভাইয়া, তখন বেশি তাপে আমার বেশি জিনিস পুরাইতে পারবে। সহজ এক্সাম্পল, তাইলে এইখানে গ্যাসের কি হয়? পূর্ণ দহন হয়। যখনই কোনো জায়গায় পূর্ণ দহন হয়, তার মানে পূর্ণ দহন মানে কি? কোনো জিনিস আর অবশেষ থাকে না। তাহলে এইখানে কার্বন গুঁড়ার কোনো অবশেষ থাকে না, ঠিক আছে? তাহলে এই তিনটা পয়েন্ট একটা আরেকটার সাথে রিলেটেড। তার মানে জারণ শিখার তাপমাত্রাটা অনেক বেশি, 1570 ডিগ্রি সেন্টিগ্রেড। এই জন্য পূর্ণ দহন হয়, ফলে গ্যাসের কার্বন গুঁড়ার কোনো অবশেষ থাকে না, ঠিক আছে? আর অন্তস্থ বিজারণ, এই বিজারণ প্রক্রিয়ার নিয়মটাই হচ্ছে যখনই অন্তস্থ বিজারণ হবে, এর টেম্পারেচারের পরিমাণটা কম লাগবে, ঠিক আছে? তাহলে তাপমাত্রা কম, তাই বিজারণ ক্রিয়াতে এটা সমস্যা করে না, এটা হবে হচ্ছে সহায়তা করে, ঠিক আছে? একটু কারেকশন করে নাও, ওকে? তাহলে তাপমাত্রা কম থাকলে কোন ক্রিয়াতে সহায়তা হয়? বিজারণ ক্রিয়াতে সহায়তা হয়। যেহেতু তাপমাত্রা কম, তাহলে আলটিমেটলি অবশেষ থাকবে। তাহলে দেখো এতে অদগ্ধ গ্যাস এবং কার্বন ডাই মনোক্সাইড, তাইলে বিজারণ পদার্থ হিসেবে অবশেষ আছে, ঠিক আছে? তাহলে এই কয়েকটা পয়েন্ট একটু তুলনা করে তুমি জাস্ট হচ্ছে একটু পড়ে নিবা, তাহলেই দেখবা অন্তস্থ বিজারণ বহিস্থ জারণের বেশ কিছু পয়েন্ট তুমি খুব ইজিলি পড়ে ফেলতে পারবা, ঠিক আছে? আর কেউ যদি মুখস্থ করতে চাও, আমার কোনো আপত্তি নাই, বাট আমার কাছে মনে হয় যে মুখস্থ করাটা এই জায়গাটা থেকে একটু ডিফিকাল্ট। তাহলে আমি বারবার বলতেছি ভাইয়া, বহিস্থ জারণের জন্য আমি মনে রাখবো তাপমাত্রার পরিমাণটা বেশি লাগে, কত? 1570 ডিগ্রি সেন্টিগ্রেড। এই জন্য এখানে পূর্ণ দহন হয় এবং এখানে কোনো অবশেষ থাকে না। অন্তস্থ বিজারণ বিক্রিয়ায় যেহেতু তাপমাত্রা কম লাগে, সুতরাং এখানে অবশেষ থাকে, কি থাকে? কার্বন মনোক্সাইড অবশেষ থাকে, ওকে? আচ্ছা, নেক্সট পয়েন্ট হচ্ছে বুনসেন বার্নার আর হচ্ছে স্পিরিট ল্যাম্প। এইখানে ইম্পর্টেন্ট হচ্ছে সবচেয়ে, সেটা হচ্ছে এই যে এইটা, বুনসেন বার্নারে সাধারণত জ্বালানি হিসেবে কোনটি ব্যবহৃত হয়? সেটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস। 4 নম্বর পয়েন্ট, ট্রিপল স্টার। আর স্পিরিট ল্যাম্পে সাধারণত স্পিরিট ব্যবহৃত হয়, নামটা এখানে দেওয়া নাই, বইয়ে আছে, তুমি একটু লিখে নাও, মিথিলেটেড স্পিরিট, ঠিক আছে? তাহলে কি স্পিরিট? মিথিলেটেড স্পিরিট, ওকে? কিসে ব্যবহৃত হয়? এটা ব্যবহৃত হয় হচ্ছে স্পিরিট ল্যাম্পে, ওকে? তাহলে স্পিরিট ল্যাম্পের ক্ষেত্রে আমার জ্বালানি হিসেবে কোনটি ব্যবহৃত হয়? মিথিলেটেড স্পিরিট। বুনসেন বার্নারে সাধারণত কোনটা ব্যবহৃত হয়? প্রাকৃতিক গ্যাস, ওকে? তাহলে যে কয়টা পয়েন্ট আমি একটু দেখাই দিলাম ভাইয়া, এই কয়টা পয়েন্ট অবশ্যই খেয়াল রাখবা, কারণ এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, ওকে? 31 নম্বর পেজে চলে যাও। আমাদের প্রথম দিককার টপিক গুলাতে অনেক বেশি সময় লাগতেছে, কারণ এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে? কারণ এই পার্ট গুলাই খুবই ইম্পর্টেন্ট এবং এই জিনিসগুলাই সাধারণত তোমরা আসলে তোমাদের ইন্টার লেভেলে এত ভালোভাবে পড়ো নাই।
পরের জিনিসগুলা তোমরা হয়তো বা কিছুটা ভালোভাবে পড়ছো, যেমন এইটা অনেকেই খুব ভালোভাবে পড়া আছে, শুষ্ক কারক এজেন্ট বা ড্রাইং এজেন্ট, আর একটা হচ্ছে ডিহাইড্রেটিং এজেন্ট বা নিরোধক এজেন্ট, ঠিক আছে? তাহলে এগুলার ক্ষেত্রে আমার কি জানা লাগবে? এক্সাম্পল। এখন আমি এই এক্সাম্পল গুলা একটু শর্টকাটে পড়ি। শর্টকাটটা কি পড়ি? প্রথম কথা, কোনটা কোনটা হচ্ছে শুষ্ক কারক, ঠিক আছে? এটা মনে রাখার আগে ভাইয়া, ঠিক আছে, তোমাকে যে কথাটা মনে রাখতে হবে, শুষ্ক কারক ও নিরোধক উভয় হিসেবে কাজ করে কোনটা, এখানে লেখা নাই, বইয়ের মধ্যে লেখা আছে। তাহলে উভয় কি কি? একটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, অবশ্যই গাঢ়, আরেকটা হচ্ছে ফসফরাস পেন্টঅক্সাইড। ওকে, তাহলে এই দুইটা হচ্ছে শুষ্ক কারক হিসেবেও কাজ করে, এই দুইটা হচ্ছে আমার নিরোধক হিসেবেও কাজ করে, কমন। ওকে, আর বাকিগুলা জাস্ট হচ্ছে খেয়াল রাখার জন্য আমাকে মাথায় রাখতে হয় যে হচ্ছে এগুলা কোনটা কার এক্সাম্পল। এখন আমি কিভাবে পড়তাম ভাইয়া? আমি যে কোনো একটা পড়তাম, যেহেতু নিরোধকের এক্সাম্পল কম আছে, আমি নিরোধকটা মনে রাখতাম, ঠিক আছে? তাহলে নিরোধকের ক্ষেত্রে একটা হচ্ছে কঠিন, একটা হচ্ছে তরল। কেমনে মনে রাখবো? তরল গুলা মানেই হচ্ছে কি তরল পদার্থ, দ্যাট মিনস অ্যাসিড, ঠিক আছে? তাহলে দেখো এখানে সবগুলাই হচ্ছে অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, এই সবগুলাই কি অ্যাসিড, তাই না? তাহলে এরা যেহেতু অ্যাসিড, তার মানে এরা হচ্ছে তরল নিরোধক, ঠিক আছে? বাট সালফিউরিক অ্যাসিডটা শুষ্ক কারক হিসেবেও কাজ করে। ওকে, খেয়াল রাখতে হবে। তাহলে অ্যাসিড গুলা সবসময় কি হয়? অ্যাসিড গুলা সবসময় হচ্ছে তরল হয়। আর যেগুলো অ্যাসিড দাম সেগুলো সবসময় কঠিন হবে। তাহলে অনাদ্র পটাশিয়াম বাইসালফাইড আর হচ্ছে অ্যালুমিনা, এই দুইটা হচ্ছে কি নিরোধক, কি ধরনের? কঠিন নিরোধক, ঠিক আছে? তাহলে নিরোধক কঠিন হচ্ছে অনাদ্র এই পটাশিয়াম বাইসালফেট আর হচ্ছে অ্যালুমিনা, আর তরল হচ্ছে অ্যাসিড গুলা, যেমন হচ্ছে ফসফরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এরা হচ্ছে নিরোধক। এছাড়া বাকি যা কিছু আছে সবকিছু হচ্ছে শুষ্ক কারক বা ড্রাইং এজেন্ট। তাহলে কি কি আছে? অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট, দানাদার পটাশিয়াম পেন্টাঅক্সাইড এবং হচ্ছে সিলিকা জেল। আর তরল হিসেবে আছে সালফিউরিক অ্যাসিড। মনে রাখতে হবে এই পটাশিয়াম সরি ফসফরাস পেন্টাঅক্সাইড এই জিনিসটা নিরোধক হিসেবেও কাজ করতে পারে, ঠিক আছে? তাহলে আলটিমেটলি পয়েন্টস গুলা খেয়াল রাখতে হবে, কোনটা কার এক্সাম্পল খেয়াল রাখতে হবে। তুমি চাইলে যে কোনো একটা পড়তে পারো আর মাথায় রাখতে পারো, বাকি যা কিছু আছে সবকিছু শুষ্ক করো বা ড্রাই এক্সাম্পল হবে। ওকে, তাহলে আলটিমেটলি তোমাদের জন্য কিছুটা সহজ হবে। ওকে, আচ্ছা, এবার আমরা চলে আসি হচ্ছে আমাদের নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডটা আমরা দেখি কি আছে। নেক্সট স্লাইডটাতে চলে আসো, দেখো হচ্ছে, আচ্ছা এই কথাটা আমি গত ক্লাসেই বলে দিয়েছিলাম, এটা আনা হচ্ছে এই যে এটার জন্য, নিশ্চয়ই সবার মনে আছে ভাইয়া, ফেরিসায়ানেট ফেরোসায়ানেটের কথাটা। ফেরো তার মানে উচ্চারণ 4 এর মতো, তাহলে K4, ফেরি উচ্চারণ 3 এর মতো, এই জন্য K3। ওকে, আচ্ছা, এবার চলে আসো হচ্ছে নেক্সট টপিক। নেক্সট টপিক চলে আসো 35 নাম্বার পেজ। আচ্ছা, এখান থেকে পড়তে হবে। কি পড়তে হবে ভাইয়া? দেখো এখানে রাসায়নিক পদার্থের হ্যাজার্ড সিম্বল গুলা দেওয়া আছে। তার মানে কোনটা টক্সিকের হ্যাজার্ড সিম্বল, কোনটা ভেরি টক্সিকের হ্যাজার্ড সিম্বল জানতে হবে। নাম্বার 2, কোন পদার্থগুলা টক্সিক, কোন পদার্থগুলা ভেরি টক্সিক, এই জিনিসগুলোর এক্সাম্পল গুলা তোমাকে জানতে হবে, ঠিক আছে? এই প্রতিটা জিনিস আমাদের এইখানে স্লাইডের মধ্যে খুব সুন্দর করে দেওয়া আছে। ওকে, যেমন বিষাক্ত পদার্থ হলো ক্যাডমিয়াম, ক্রোমিয়াম লবণ, বেরিয়াম ক্লোরাইড, ঠিক আছে? তারপর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, সোডিয়াম হাইড্রাইড, ঠিক আছে? লেড, মার্কারি, সায়ানাইড লবণ, এরা হচ্ছে কি বিষাক্ত। অতিরিক্ত বিষাক্তের মধ্যে কি আছে? মার্কারি লবণ, সায়ানাইড, সায়ানাইড যৌগসমূহ, নিকোটিন। ওকে, তাহলে আলটিমেটলি এক্সাম্পল গুলো তুমি এখান থেকে পড়ে ফেলবা। আমরা কয়েকটার জন্য কিছু ছন্দও দিব তোমাদেরকে, ঠিক আছে? আচ্ছা, এবার খেয়াল করো প্রতীকগুলা কেমনে পারবো। দেখো প্রতীকগুলা আসলে হচ্ছে কিছুই না, এদের প্রথম অক্ষর, তাই না? তাহলে দেখো বিষাক্ত ইংরেজি কি হয়? টক্সিক, এই জন্য প্রথম অক্ষর টি। আর কোথাও যদি মারাত্মক, অত্যন্ত, এই টাইপের কথাগুলো থাকে, তুমি মনে রাখবে জাস্ট উপরে একটা প্লাস যোগ হবে। ওকে, তাহলে অত্যন্ত বিষাক্ত তার মানে কি কি প্লাস, ঠিক আছে? ক্ষতিকারক ডেঞ্জার, ডেঞ্জারের চিহ্ন কি? এক্স, তাই না? তাহলে ক্ষতিকারকের চিহ্ন হচ্ছে এক্স এম। উত্তেজক তার মানে এটাও ডেঞ্জার, এক্স, আর উত্তেজকের ইংরেজি হচ্ছে ইরিটেন্ট, তাই জন্য আই, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এক্স আই। দাহ্য পদার্থ ফ্লেমেবল অর্থাৎ এফ। মারাত্মক দাহ্য পদার্থ তার মানে এফ প্লাস। ওকে, বিস্ফোরক তার মানে এক্সপ্লোসিভস, তাহলে ই। পরিবেশ দূষক তার মানে হচ্ছে ন্যাচারাল যে হচ্ছে ইয়াগুলো আছে, তাহলে এফ। জারক অক্সিডাইজার তার মানে হচ্ছে ও। ক্ষয়কারী কোরোসিভ তার মানে হচ্ছে সি। তার মানে সোজা কথা হচ্ছে আমার যেগুলাই হচ্ছে ইংরেজি তার প্রথম যে অক্ষর সেটাই হচ্ছে প্রতীক। অত্যন্ত মারাত্মক থাকলে প্রতীকের আগে জাস্ট একটা প্লাস অ্যাড করে দিলাম। ওকে, তেলি হয়ে যাবে। তাহলে নামগুলো সহজ হয়, তাহলে হ্যাজার্ড সিম্বল ইনশাআল্লাহ সবাই পারবো। ওকে, আচ্ছা, এবার আসো এক্সাম্পল।
এক্সাম্পল বেশ কয়েকটা একটু সাজায় সাজায় আমি দিব তোমাদেরকে। যেমন হচ্ছে ক্ষতিকারক পদার্থ যেগুলো আছে সেগুলা আমরা মনে রাখবো হচ্ছে এইভাবে। তো এই জিনিসগুলো হচ্ছে যে তোমাদের মানে এটা আমার লাইফে মানে এত বেশি হয়নি, তবে আমরা যখন হচ্ছে তোমাদের স্টুডেন্টদের সাথে কথা বলি, তারা বলতে থাকে যে ভাইয়া দেখেন ওই যে অমুক বাসার অমুক আন্টি এসে প্যাকেট করে সারাদিন বলে যে হচ্ছে আপনার ছেলে মেয়ে ওই চান্স পাইছে, তাদের এত মাথা ব্যথা। কারণ এগুলো শুনে আমার মার হচ্ছে মাথা গরম হয়ে যায়। আবার দেখা যায় যে হচ্ছে একই কোচিং এ পড়ে, তারা আবার হচ্ছে দুই বান্ধবী, একজনের মেয়ে পড়ে আরেকজনের মেয়ে পড়ে, অথবা একজনের মেয়ে পড়ে একজনের ছেলে পড়ে, সে হয়তো কোচিং এর মধ্যে 100-তে 100 পাচ্ছে, তুমি হয়তো 90 পাইছো। তো সে হয়তো বললো না ভাবি জানেন আমার মেয়েটা কি যে করলো, আল্লাহ 100-তে 100 পেয়ে গেছে, কি যে করবো মেয়েটাকে নিয়ে, সারাদিন পড়তে থাকে। এই তো শুনে তোমার মার তো গেল মেজাজটা গরম হয়, তোমার মা তো মনে পড়ে গেল ওই তো সকালবেলা 10 মিনিট মোবাইল টিপছিল, ওই তো বিকাল বেলা হচ্ছে 10 মিনিট ভিডিও গেমস খেলছো, ওই তো তখন হচ্ছে ফ্রেন্ডের সাথে কিছুক্ষণ আড্ডা দিচ্ছিলা। সারাদিন বাকিটা টাইম তুমি ঠিকই পড়ছো, বাট তোমার মায়ের সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে গেছে যে এই তো আড্ডাবাজ, এই তো মোবাইলে ভিডিও গেমস খেলে, ঠিক আছে। শুরু হয়ে গেল যুদ্ধ। অয় পায়, তুই পাস না কেন? অয় ভাত খায়, তুই কি খাস না? যে ওর কপালে কপালে এটা ঘষা দিয়ে আয়, ঠিক আছে, অথবা ওর পা ধোয়া পানি খেয়ে আয়, ঠিক আছে। কমন ডায়লগ, ওকে। এবং এই যে পা ধোয়া পানি, এটা যে হচ্ছে আমি কতবার শুনছি যে ভাই, আমি চিন্তা করতাম যে যে পা ধুয়ে যদি হচ্ছে পানি খেয়ে যদি ভালো রেজাল্ট করা যেত, তাহলে মনে করি যে ঢাকা মেডিকেল বা বুয়েটে যে ছেলেটা বা যে মেয়েটা হচ্ছে ফার্স্ট হয়েছে, ওর তো জীবনে কিছু করাই লাগতো না, ও তো খালি পানি বেঁচে কোটিপতি হয়ে যেত, ঠিক আছে, যে আমার পা ধোয়া পানি খাও। তো আলটিমেটলি মানে এগুলা কখনোই হচ্ছে মা বাপরা বুঝে না যে আসলে কি বলতেছে না বলতেছে ইলজিক্যাল কথা। তো এই যে বিভিন্ন ধরনের মানে কি বলে যে গ্রুপ অফ আন্টিস আছে, যাদের লাইফে আছে, আমার লাইফে ছিল না এত বেশি, তো তোমাদের লাইফে থাকতে পারে। তো যাদের হচ্ছে আহ, এরকম ইতিহাস আছে, তাদের জন্য ডেডিকেট করে দেখো আমরা একটা লাইন লিখছি, আন্টি ফ্রি পোকা মেরে তোর পেন করবে, তো কাম কাজ নাই, সারাদিন হচ্ছে ফোন দিয়ে হ্যালো পাবি, ঠিক আছে। তো আলটিমেটলি হচ্ছে তাদের জন্য ডেডিকেট করে এই লাইনটা, আন্টি ফ্রি তার মানে এন্টি ফ্রিজ, পোকা মেরে তার মানে পোকা মারার ওষুধ, ফ্লোর তার মানে ফ্লোর পলিশ, পেইন্ট মানে হচ্ছে পেইন্টিং প্রোডাক্টস, ঠিক আছে। তাহলে এগুলা যাদের লাইফে হচ্ছে খুব বিভ্রান্ত, তবে একটা জিনিস সত্য, কিছু কিছু মানুষ থাকে খুবই ভালো। কারণ আমি আমার লাইফে কিছু কিছু হচ্ছে মানুষ পাইছি যারা অনেক হেল্প করছে, যারা বলছে যে না বাবা তুমি পড়ো, তোমার পড়লে হয়ে যাবে, আমি তাদের প্রতি গ্রেটফুল, মন থেকে গ্রেটফুল। এবং বেশিরভাগ মানুষই আসলে আমার লাইফে এরকমই ছিল, যারা আমাকে সাপোর্ট দিচ্ছে। কিন্তু অবভিয়াসলি একটা দুইটা তো থাকবে। তো এই একটা দুইটা মানুষের জন্য আসলে মেজাজটা গরম হয়ে যায়, বাকিরা আসলে মন খারাপ করে। তো যাই হোক ব্যাপার না, ইনশাল্লাহ তোমাদের লাইফে এই ধরনের মানুষজন ইনশাল্লাহ কম আছে। তো তার যাদের ওই দুই একটা আছে, ওই দুই একটার জন্য হচ্ছে ডেডিকেটেড লাইন, এন্টি ফ্রিজ, পোকা মারার ওষুধ, ফ্লোর পেইন্ট এবং হচ্ছে পেইন্ট, এগুলো হচ্ছে কি ক্ষতিকারক পদার্থ। উত্তেজক, দেখো কি লিখছি, উত্তেজিত বিরূপ, সোপ ও সিমেন্ট লঘু করলো, ঠিক আছে। তাহলে উত্তেজিত মানে কি উত্তেজক, বিরু মানে কি বিরঞ্জক, সোপ মানে কি ভাইয়া সোপ পাউডার, সিমেন্ট মানে কি ভাইয়া সিমেন্ট গুঁড়া, লঘু মানে কি লঘু অ্যাসিড বা ক্ষার। তাহলে উত্তেজিত বিরু সোপ ও সিমেন্ট লঘু করলো, ওকে। দাহ্য পদার্থ, এটা করোনার জন্য খুবই কমন লাইন, আপুকে জ্বরে পেল, ঠিক আছে। তাহলে সরিয়া দিয়ে হচ্ছে অ্যারোসল, পু দিয়ে হচ্ছে পেট্রোলিয়াম, জ্বর দিয়ে হচ্ছে জিঙ্ক পাউডার। আর মারাত্মক দাহ্যটা মনে রাখবা, তোমাদের অনেকের প্রিয় একটা খাবার ডাল, ঠিক আছে, খাবার ডাল, অন্য ডাল না, ঠিক আছে। তাহলে ডি দিয়ে হচ্ছে ডাইথেন ইথার, এ দিয়ে হচ্ছে অ্যাসিটিলিন, এ দিয়ে হচ্ছে অ্যারোসল, এল দিয়ে দুইটা গ্যাস, একটা হচ্ছে এলপিজি আর একটা হচ্ছে সিএনজি, ঠিক আছে। তাহলে আলটিমেটলি হচ্ছে এই কথাটা একটু মাথায় রাখতে হবে, ওকে। আচ্ছা, আর দুই একটা জিনিস যেটা আমি মনে রাখতাম সব সময়, সেটা হচ্ছে কি, যেগুলো বিস্ফোরক পদার্থ আছে এগুলোর নাম শুনেই বোঝা যায়, যেমন টিএনটি, ধাতব অ্যাজাইড, পুরাতন টলেন বিকারক, জৈব পারক্সাইড, অ্যামোনিয়াম নাইট্রাইড, ঠিক আছে। এগুলো হচ্ছে সবই এক্সপ্লোসিভ প্রোডাক্ট। এগুলোর নাম শুনলেই বোঝা যায়, কেউ যদি না বোঝো মনে রাখবা থ্রি ওয়ার্ডস, থ্রি ওয়ার্ডস দিয়ে যদি কোনো কিছু থাকে সম্ভাবনা হচ্ছে তার কি হওয়ার, বিস্ফোরক হওয়ার, ঠিক আছে। সাধারণত যেগুলো পরিবেশ দূষক, সেগুলো হয় হবে হচ্ছে গ্যাস, বা হচ্ছে এমন পদার্থ যেগুলা কীটনাশক, বা হচ্ছে যেগুলা হচ্ছে তোমার অ্যামোনিয়া গ্যাস, এটাই। তাহলে অ্যামোনিয়া, ক্লোরিন গ্যাস, টারপিন তেল, বিভিন্ন ধরনের কীটনাশক, লিনডেন, এগুলো হচ্ছে কি পরিবেশ দূষক হিসেবে কাজ করে, ওকে। জারক বিজারক, এটা পরিমাণগত রসায়নে ভাইয়া আমাদেরকে পড়াইছে, ওকে। আচ্ছা, এবার চলে আসে হচ্ছে সারণিক 1.2।
সারণী 1.2। ঠিক আছে, সারণী 1.2 তে চলে আসো। দেখো এখানে আমার হচ্ছে হ্যাজার্ড সিম্বল আছে আর প্রোডাক্টের নাম আছে। তোমাকে জাস্ট হচ্ছে উদাহরণ আর হ্যাজার্ড সিম্বলটাই শিখতে হবে। ওকে, তাহলে হ্যাজার্ড সিম্বলের মধ্যে দেখো আছে দাহ্য ক্ষতিকারক আছে 3টা। ওকে, সেটাকে আমরা মনে রাখছি কি দিয়ে? টবেই দিয়ে। ট দিয়ে হচ্ছে টলুইন, বে দিয়ে হচ্ছে বেনজিন, ই দিয়ে হচ্ছে ইথানল। তাহলে এই 3টা টবেই হচ্ছে কি দাহ্য ও ক্ষতিকারক। নিচে থেকে খেয়াল করো 8 থেকে 12, এই 5টা হচ্ছে কি ভাইয়া আমার দাহ্য ও বিষাক্ত। ঠিক আছে, তাহলে এগুলোর মধ্যে কিভাবে করবো? আসো বড় ট্রাই করো অ্যানিলিন। তাহলে অ্যাসিটোনাইট্রাইল, ব্রোমিন, ট্রাইক্লোরোমিথেন, ক্লোরোফেনল, নাইট্রো অ্যানিলিন। ঠিক আছে, তাহলে আলটিমেটলি এই 5টা হচ্ছে আমার দাহ্য বিষাক্ত। আর লাস্টেরটা অত্যন্ত বিষাক্ত এবং ক্ষতিকারক, সেটার মধ্যে দেখো খুবই ইম্পর্টেন্ট 13 নম্বরটা ট্রিপল স্টার, সেটা হচ্ছে আর্সেনিক অক্সাইড। ঠিক আছে, এই আর্সেনিক অক্সাইডটা ভেরি 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 ইম্পর্টেন্ট। এটা আরেকটা জিনিস আছে, এটা কি প্রভাবক, কি জানেন? আর্সেনিক অক্সাইড প্রভাবক, আর্সেনিক অক্সাইডটা জানেন কি প্রভাবক? প্রভাবক বিষ। গুড, তাহলে এটা হচ্ছে প্রভাবক বিষ হিসেবে কাজ করে। তাহলে অত্যন্ত বিষাক্ত যদি বলে, তাহলে আলটিমেটলি তখন অ্যান্সার হবে হচ্ছে আর্সেনিক অক্সাইড। ওকে, গুড। তাহলে আলটিমেটলি এই যে বক্সটা আছে দেখো, আমরা কিন্তু সবই শর্টকাট করে দিচ্ছি। ঠিক আছে, তোমরা অনেকে লিখছো ভাই এগুলো কেমনে মনে রাখবো। ভাই দেখো তোমাদের লেভেলে যখন আমরা ছিলাম, যে এই ছন্দগুলো যেগুলো দিত, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। কিভাবে মনে রাখবো সেটা করার উপায় হচ্ছে সিম্পল, যে তোমাকে বারবার করে পড়তে হবে। কারণ তুমি যদি ভালো মেডিকেল কলেজে চান্স পেতে যাও, তোমাকে এগুলো মাথায় রাখতে হবে। এবং ছন্দগুলো আসলে এরকম ভাইয়া যে কিছু কিছু টপিক আছে যেটা তুমি ছন্দ ছাড়া পারবে না, যেমন এইটা তুমি ছন্দ ছাড়া মুখস্থ করে দেখো জীবনেও আসবে না। ওকে, সো তোমাকে এটা ছন্দ দিয়েই পড়তে হবে। সো এখানে যে কয়টা টপিক বলা আছে ভাইয়া, আমার মনে হয় যে এগুলো আমি ছন্দ দিয়ে শিখছি, তোমাদেরকেও এগুলো ছন্দ দিয়ে দিয়ে যাচ্ছি। সুতরাং আমি পারলে ইনশাল্লাহ তোমরা আরো ব্রিলিয়ান্ট, তোমরা আরো পারবা। ঠিক আছে, ওকে। এবার চলে আসা হচ্ছে 1.8.3, পেজ নাম্বার 43। দেখো পরিবেশের উপর ক্ষতিকারক বিষাক্ত বিকারক এবং হচ্ছে বিকল্প বিকারক। ওকে, তাহলে এখানটা আমি আসলে কিভাবে করব বা এগুলা কিভাবে করতে হয়, ঠিক আছে? খেয়াল করো প্রথম যে দুইটা, আমি এই দুইটা মনে রাখতাম হচ্ছে এইভাবে C4 থেকে C6। ওকে, তাহলে C4 থেকে অলওয়েজ কত হবে? C6 হবে। কি বলতেছি পরে বোঝাচ্ছি। এই পরের দুইটা আমি মনে রাখতাম হচ্ছে বেটজা। ঠিক আছে, আরেকটা মনে রাখতাম 221। এই 5টা আমি মনে রাখতাম। বাকি যে দুইটা আছে এই দুইটা আমাকে মুখস্থ করতে হবে। ওকে, তাহলে C4 থেকে C6 আমি আসলে কি লিখলাম? দেখো এই যে ক্লোরোফর্ম, এটার কার্বনের নাম্বারটা কত? একটা হচ্ছে হাইড্রোজেন, তিনটা হচ্ছে ক্লোরাইড, তাহলে এটা C4। কার্বন টেট্রাক্লোরাইড সি কত? 4। এই 4 থেকে দেখো কি হয়েছে? C6, তাহলে এটা হচ্ছে হেক্সেন, এটা হচ্ছে হেক্সেন। তাহলে ক্লোরোফর্ম কার্বন টেট্রাক্লোরাইড থেকে বিকল্প বিকারক হিসেবে কি ইউজ করি? হেক্সেন ইউজ করি। ওকে, তাহলে C4 থেকে কি হয়? C6। এগুলাই মনে রাখতে হবে। বেটজা, তাহলে দেখো বি দিয়ে হচ্ছে বেনজিন, যা দিয়ে হচ্ছে জাইলিন, এই দুইটার বিকল্প হিসেবে কি ব্যবহৃত হয়? দুইটাই হচ্ছে টলুইন। তাহলে এটা হচ্ছে বেনজিন, তো জাইলিন কি বিকল্প বিকারক হিসেবে ব্যবহৃত হয়? টলুইন। ঠিক আছে, তাহলে বেটজা। বিউটানল 2 2 থেকে কি হয়েছে? 1 হয়েছে, তাহলে বিউটানল 2 থেকে কি হয়? বিউটানল 1 হয়। ওকে, তাহলে আলটিমেটলি এই কয়েকটা কথা একটু মনে রাখতে হবে। C4 টু C6 বেটজা, আর 2 থেকে 1 হয়। বাকি দুইটা মুখস্থ। লেড ক্রোমেটের কি? পটাশিয়াম কার্বনেট, পটাশিয়াম ধাতু থাকলে কি? ক্যালসিয়াম ধাতু। ঠিক আছে, সো একটু কষ্ট করে এগুলো দেখে তুলতে হবে। ওকে, আচ্ছা এবার চলে আসে খুবই ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে আমরা এই যে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ ল্যাবরেটরিতে, আচ্ছা আবার একটু বলেন। ঠিক আছে, কার্বন এটার মধ্যে কত নাম্বার? 4 না ভাইয়া? কার্বন টেট্রাক্লোরাইড 4, তাহলে C4 থেকে কি হবে? C6, তাহলে C6 মানে কি? হেক্সেন। ঠিক আছে, এই যে দেখো C6। ওকে, বেটজা বেনজিন জাইলিন কি উৎপন্ন হয়? টলুইন। ঠিক আছে, তাহলে বেটজা বেনজিন বিকল্প টলুইন, জাইলিন বিকল্প টলুইন। ওকে, আর বিউটানল 2 থেকে কি হয়? বিউটানল 1, তাহলে 2 থেকে 1 হয়। ওকে, আচ্ছা
এবার আসলে হচ্ছে পরের পেজ 45 নম্বর পেজে চলে আসে সবাই। এই যে আমরা রাসায়নিক পদার্থগুলো ইউজ করি, এদের স্বাস্থ্যের উপর প্রতিক্রিয়া আছে, পরিবেশের উপর প্রতিক্রিয়া আছে। তাহলে কোনটার ক্ষেত্রে কি প্রতিক্রিয়া আছে সেটা সহজে মনে রাখার জন্য আমরা এই যে দেখো বইয়ের মধ্যে এত বড় একটা ছক ক্রিয়েট করছি। কিন্তু এখন এই এত বড় বক্স কিভাবে করে একটু ছোট্ট করে পড়ব, সেই ছোট্ট করে পড়ার জন্যই আমরা দেখো দুইটা স্লাইড প্রিপেয়ার করে নিয়ে আসছি যেগুলো মেলানো যায়। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে কথা হচ্ছে পরিবেশের উপর ক্ষতি। তাহলে পরিবেশের উপর ক্ষতি বেসিক্যালি হচ্ছে পানিতে প্রভাব। তাহলে পানিতে তিন ধরনের প্রভাব হতে পারে। নাম্বার ওয়ান, পিএইচ কমাইতে পারে। নাম্বার টু, পিএইচ বাড়াইতে পারে। নাম্বার থ্রি, পানিতে ডিও বা অক্সিজেনের ঘনমাত্রা হ্রাস করাতে পারে। তাহলে প্রশ্ন হচ্ছে কারা পিএইচ কমায়, কারা পিএইচ বাড়ায়? সহজ কথা, পিএইচ কমায় কারা ভাইয়া? যারা অ্যাসিড। তাহলে দেখো তো প্রতিটাই অ্যাসিডের এক্সাম্পল। শিখার প্রয়োজন আছে? নাই। তাহলে আমি মনে রাখবো যদি প্রশ্ন করে নিচের কোনটির প্রভাবে পানিতে পিএইচ কমে যায়, আমি সিম্পলি দেখবো কোনটা অ্যাসিড, পড়ার প্রয়োজন নাই, বাদ। ওকে, আচ্ছা। পিএইচ কারা বাড়ায়? তাহলে অ্যাসিড যদি পিএইচ কমায়, বাড়াবে কারা? অবশ্যই আমার ক্ষার জাতীয় বস্তু বা হচ্ছে ক্ষার জাতীয় লবণ, তাই না? তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, তাহলে সব কি ক্ষার জাতীয় পদার্থ, তাই না? বা ক্ষার ধাতু। তাহলে আলটিমেটলি এরা কি করবে ভাইয়া? এরা পিএইচটাকে বাড়াবে। পড়ার দরকার আছে? নাই, বা পড়বো কোনটা? এই যে এটা। পানিতে অক্সিজেনের পরিমাণ হ্রাস ঘটায় কোনটা? এই চারটা যৌগ খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, ক্লোরোমিথেন, ট্রাইক্লোরোমিথেন, আর হচ্ছে তোমার প্রোপানল। ঠিক আছে, এবং এই ট্রাইক্লোরোমিথেন এটা তোমাকে অবশ্যই, ক্লোরোফর্ম যেটা সেটা তোমাকে অবশ্যই পড়তে হবে, কারণ এটা তিনটা জিনিসকে হ্রাস করে, জিও, বিওডি আর হচ্ছে সিওডি। ওকে, তাহলে এই তিনটা জিনিসকে হ্রাস করে হচ্ছে কোনটা? ক্লোরোফর্ম। সো এইটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তাহলে পড়বা কোনটা? পানিতে যেটা অক্সিজেনের পরিমাণ বা ঘনত্ব কমায় দেয়, চারটা জিনিস। আর এর সাথে বিওডি সিওডি এই দুইটাও হ্রাস করে কোনটা? ক্লোরোফর্মটা। ওকে, তাহলে দেখো শর্টকাট কিন্তু করে দিচ্ছি, এর চেয়ে শর্টকাট আসলে করাটা টাফ। সো আলটিমেটলি এই কথাগুলো যদি না মনে রাখো তাহলে কিন্তু আসলেও একটু কষ্ট হবে। দেখো স্বাস্থ্যের উপর ক্ষতি, এই যে এই জায়গায় যতগুলা পয়েন্ট আছে দেখো, এই শ্বাসনালীতে ক্ষতি, শ্বাসনালীতে ক্ষতি, শ্বাসকষ্ট হয়, শ্বাসনালীতে ক্ষতি, শ্বাসকষ্ট হয়, শ্বাসনালীতে ক্ষতি। তার মানে এই যে শ্বাসকষ্ট, শ্বাসনালীতে ইফেক্ট, এটা প্রায় প্রতিটার জন্যই কমন, 5 জনের জন্য না। এই 5 জনের নাম আমি লিখে রাখছি, তাহলে এই 5টার নাম মনে রাখবা যাতে শ্বাসনালীতে কোনো ইফেক্ট নাই। কে কে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, পারক্সাইড, ফরমালিন, প্রোপানল। মনে থাকবে ভাই? তাহলে এই 5টার কোনো প্রভাব নাই কার উপর? শ্বাসনালীতে। বাকি সবারই আছে। তাহলে নিচের কোনটি শ্বাসনালীর হচ্ছে কষ্ট করে, শ্বাসকষ্ট করে, তখন খুঁজবা হচ্ছে এই 5টার বাইরে কোনটা আছে। ওকে, অথবা প্রশ্ন করতে পারে নিচের কোনটি শ্বাসকষ্ট করে না, ঠিক আছে, তখন তুমি মনে রাখবা এই 5টার মধ্যে কোনটা আছে। ওকে, আচ্ছা। ত্বকের ক্ষতি, এটার প্রয়োজন নাই প্রায়, কারণ আসলে সবগুলোই ত্বকের ক্ষতি করে। ওকে, এটা আমি জাস্ট লেখার জন্য লিখছি, যেহেতু লিখতেছিলাম এই কারণে লিখে ফেলছি আর কি। সবাই ত্বকের ক্ষতি করে। ওকে, আচ্ছা। অন্ত্রের রোগ তৈরি করে কোনটা? তুমি অলওয়েজ মনে রাখবা যেগুলোই পটাশিয়াম যৌগ তারাই হচ্ছে অন্ত্রের রোগ তৈরি করে। ঠিক আছে, যেমন হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম আয়োডাইড। ঠিক আছে, এটা কে এ হবে না ভাইয়া, এটা কারেকশন আছে, এটা বইয়ের মধ্যে কে এ দেওয়া আছে বলে আমি কে এ দিছি, এটা আসলে পটাশিয়াম ফেরোসায়ানেট হবে, K4। ঠিক আছে, তাহলে K4Fe CN6। তাহলে পটাশিয়াম ফেরোসায়ানেটের ক্ষেত্রেও এরাও কি করে? অন্ত্রের রোগ তৈরি করে। ঠিক আছে, আচ্ছা কি করে সেটা আমি পরে বলতেছি। আর স্পেসিফিক্যালি দুইটা পয়েন্ট একটু আলাদা করে মনে রাখতে হবে, যেগুলো হচ্ছে মাথা ব্যথা এবং বমি করে কোনটা? প্রোপানল। কিডনি এবং ক্যান্সার করে কোনটা? ফরমালিন। ঠিক আছে, তাহলে কিডনির ক্ষতি এবং ক্যান্সার উপাদান হিসেবে কাজ করে কোনটা? ফরমালিন। ঠিক আছে, আচ্ছা। এখন কিভাবে অন্ত্রের রোগ বা এই জিনিসগুলো আসলে কিভাবে করবো সেটা পড়ার জন্য একটু স্লাইডে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। ওকে, দেখো ইম্পর্টেন্ট হচ্ছে এই জায়গাগুলো মনে রাখতে হবে। যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে খেয়াল করো ভাইয়া, একটু বড় করে নিই। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে একটু খেয়াল করো ভাই, যে এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, হ্যাঁ, এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এই পারম্যাঙ্গানেটটা কি করে ভাইয়া? এরা ত্বকের সংস্পর্শে ক্ষত তৈরি করে, পেটে গেলে শতভাগ ডায়রিয়ার সম্ভাবনা। এর প্রশ্ন হচ্ছে ডায়রিয়া
শতভাগ করে কোনটা? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। খেয়াল করো পটাশিয়াম ডাইক্রোমেট, এটার মধ্যেও ডায়রিয়া কথাটা আছে, তাহলে কনফিউশন হয়ে গেল। তোমার তো প্রশ্ন এভাবে আসবে না যে নিচের কোনটি ডায়রিয়া করে, তখন তুমি অ্যান্সার বলবে হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। নিচের কোনটি শতভাগ ডায়রিয়ার সম্ভাবনা আছে, শতভাগ এই কথাটা আছে, তখন তুমি অ্যান্সার করবে হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। কারণ কোয়েশ্চেন বই থেকে ডিরেক্ট হবে ভাইয়া, সো বইয়ে যেভাবে আছে তোমাকে সেভাবেই পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা দেখো, পটাশিয়াম ফেরোসায়ানাইড, এটার ক্ষেত্রে কাজটা হচ্ছে পাকস্থলিতে বা পেটে গেলে বমি অথবা ডায়রিয়া হয়, ঠিক আছে? তাহলে এটাও অন্ত্রের কাজ। পটাশিয়াম আয়োডাইড, এটা শরীরে গেলে রক্ত শূন্যতা করে, ওজন কমে যায় এবং অবসাদগ্রস্ত হয়। এটার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এই পয়েন্টটা, অ্যানিমিয়া বা রক্ত শূন্যতা করে কোনটা? করে হচ্ছে পটাশিয়াম আয়োডাইড, ঠিক আছে? আচ্ছা এইখানে ক্লোরোফর্মের মধ্যে ইম্পর্টেন্ট কোনটা? এরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মারাত্মক ক্ষতি সাধন করে, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফরমালিন একটু আগেই বললাম কিডনি নষ্ট করে ফেলে, ক্যান্সার হতে পারে। আর প্রোপানল একটু আগেই বললাম মাথা ব্যথা, বমি বমি ভাব নিয়ে আসে, ঠিক আছে? তাহলে এই যে কয়েকটা পয়েন্ট আমি তোমাদেরকে হচ্ছে দাগায় দিলাম, এই দাগানো পয়েন্ট গুলো খুবই ইম্পর্টেন্ট হয়। এই দাগানো জিনিসগুলো একটু কষ্ট করে মনে রাখতে হবে, এর বাইরে কোশ্চেন করাটা টাফ, কারণ স্যাররা যদি এর বাইরে কোশ্চেন করতে চায় পারবে না, ঠিক আছে? তাহলে মাথায় রাখতে হবে যে শতভাগ এই কথাটা যদি বলে, সম্পূর্ণ এই কথা যদি বলে, তাহলে আমার অ্যান্সার হবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তাহলে শতভাগ ডায়রিয়া, শতভাগ কিডনি নষ্ট করে কে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। যদি বলে ডায়রিয়া করে কে কে? পটাশিয়াম ডাইক্রোমেট আর হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড। যদি বলে কিডনির ক্ষতি করে কে কে? তাহলে অ্যান্সার হচ্ছে ফরমালিন। যদি বলে সম্পূর্ণ কিডনি নষ্ট করে কে? তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। যদি বলে রক্ত শূন্যতা করে কে? পটাশিয়াম আয়োডাইড। যদি বলে স্নায়ুতন্ত্রের ক্ষতি করে কে? তাহলে হচ্ছে ক্লোরোফর্ম। যদি তোমাকে বলে হচ্ছে মাথা ব্যথা বমি বমি ভাব করে কে? তাহলে হচ্ছে প্রোপানল, ঠিক আছে? তাহলে যে কয়টা কথা বললাম ভাই, এই প্রতিটা কথা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি পয়েন্টস গুলা আলাদা করে দিলাম। এখন যদি আমাকে কেউ বলে যে ভাই এরপরও মুখস্থ করতে পারতেছি না, তাহলে ভাই আসলে এই ব্যাপারটা একটু দুঃখজনক, ঠিক আছে? এবার আমরা চলে আসি হচ্ছে নেক্সট টপিকে চলে আসবো। ওকে, একদম এক লাফে চলে যাও 52 নম্বর পেজে, 1.12 সেমি মাইক্রো, মাইক্রো এবং হচ্ছে ম্যাক্রো। আমার নরমালি হচ্ছে অ্যানালাইটিক্যাল প্রসেসে তিন ধরনের ভাগ আছে। এই তিন ধরনের ভাগে কোনটার কি অবস্থা সেটা জানার জন্যই হচ্ছে আমাকে এই তিনটা জিনিস জানতে হবে। এখন এই কাজটা করার জন্য আমি একটা ছোট্ট বক্স তৈরি করে নিয়ে আসছি। ওকে, তোমাদের প্রথম প্রশ্নই হচ্ছে এটা যে ভাইয়া ম্যাক্রো, মাইক্রো, সেমি মাইক্রো কোনটাতে কতটুকু ভর পরিমাপ করা যায়, কোনটাতে কতটুকু আয়তন পরিমাপ করা যায়। অলওয়েজ মনে রাখবা মাইক্রো যদি এক্স হয়ে থাকে, সেমি মাইক্রো হচ্ছে 10x, তার মানে এটার 10 গুণ। আর ম্যাক্রো হচ্ছে সেমি মাইক্রোর 10 গুণ, তার মানে এটা মাইক্রোর কত গুণ হলো ভাইয়া? 100 গুণ। ঠিক আছে, এই কথাটা একটু অবশ্যই কম্পেনিয়ন বুকে লিখে রাখবা যে মাইক্রো হচ্ছে x, তাহলে সেমি মাইক্রো হচ্ছে 10x, তাহলে ম্যাক্রো হচ্ছে 100x। তাহলে মাইক্রো যদি, ঠিক আছে, সব সময় ফার্স্ট মানটাই করবা। ওকে, 5 মিলিগ্রাম হয়, তাহলে এর 10 গুণ হচ্ছে সেমি মাইক্রো, তার মানে কত? 50 মিলিগ্রাম। ঠিক আছে, এর 10 গুণ তার মানে মাইক্রো, হ্যাঁ, 100 গুণ হচ্ছে কি? ম্যাক্রো। তাহলে ওইটা যদি মাইক্রো 5 হয়ে থাকে, তার 100 গুণ মানে কত? 500 কি মিলিগ্রাম। 500 মিলিগ্রাম মানে কি? 0.5 গ্রাম। ঠিক আছে, তাহলে তোমাকে কষ্ট করে তিনটাই আর মুখস্থ করতে হচ্ছে না, তোমাকে জাস্ট হচ্ছে মনে রাখতে হচ্ছে মাইক্রোর 10 গুণ সেমি মাইক্রো, তার 10 গুণ, তার মানে হচ্ছে ম্যাক্রোর 100 গুণ হচ্ছে তোমার হচ্ছে মাইক্রো। তাইলে হচ্ছে এটা নাম্বারটা আমি ইজিলি পারবো। তাহলে এটা 5 হলে এটা 50, এটা 50 হলে এটা 500। ওকে, সেম ভাবে মাইক্রো যদি হচ্ছে 2.2 ml হয়, সেমি মাইক্রো হচ্ছে 10 গুণ, তার মানে 2 ml। এর হচ্ছে তোমার 10 গুণ, তার মানে 20 ml। ঠিক আছে, তাহলে এটা 0.2 হলে এটা 2, এটা 2 হলে এটা 20। ঠিক আছে, তাহলে এইভাবে জাস্ট একটু মনে রাখতে হবে। ওকে, আচ্ছা এখন নেক্সট টপিকে খেয়াল করো যে এই যে ম্যাক্রো, সেমি মাইক্রো, মাইক্রো, এরা কোন ধরনের যন্ত্র কোনটাতে ব্যবহৃত হয়। যেহেতু ম্যাক্রোটা বড়, তাহলে এখানে বড় যন্ত্র ব্যবহৃত হবে, তার মানে কি? মেজারিং সিলিন্ডার। বাকিগুলোর নাম খুব সহজ, দুইটাতেই ক্যাপিলারি টিউব, নামের সাথেই মিল, যেমন এটা সেমি মাইক্রো ক্যাপিলারি টিউব, এটাতে মাইক্রো ক্যাপিলারি টিউব। যেহেতু ম্যাক্রোটা বড় যন্ত্র, তাহলে পরীক্ষা করতে বেশি সময় লাগে, এদের ক্ষেত্রে কম সময় লাগে।
আর যেহেতু বড় যন্ত্র তাহলে বর্জ্য বেশি পরিমাণ পদার্থ হয়, এর ফলে পরিবেশ দূষণ বেশি হয়, এদের ক্ষেত্রে কম হয়। ঠিক আছে, তাহলে আলটিমেটলি জাস্ট একটু ঠান্ডা মাথায় এই কথাগুলো একটু মনে রাখবা। ওকে, আচ্ছা এবার চলে আসা হচ্ছে 62 নাম্বার পেজ, আমাদের আজকে লাস্ট টপিক। ওকে, 62 নাম্বার পেজে খেয়াল করো, এই পেজটা খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া মেডিকেল কলেজ অ্যাডমিশন টেস্টের জন্য। আমার মনে হয় যে কেন জানি এই বছর এই পেজ থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এটা হচ্ছে একটা 5 স্টার পেজ। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা খেয়াল করো এখানে আমার কি কি পড়তে হবে। নাম্বার 1, যদি কোথাও শরীরে পুড়ে যায় তাহলে সেখানে পানি দিয়ে কত মিনিট ধুইতে হয়? 10 থেকে 15 মিনিট ঠান্ডা পানি প্রয়োগ করে ধুইতে হবে। ঠিক আছে, এরপরে আমি পুড়ে গেলে কি ইউজ করা হয়? বার্নল ক্রিম। ওকে, তাহলে এই কথাটা মনে রাখতে হবে। তাহলে পানি দিব কতক্ষণ? 10 থেকে 15 মিনিট। তারপর আমি কি দেব? বার্নল ক্রিম দিব। ঠিক আছে, ওকে। কোথাও যদি অ্যাসিড লাগে, তাহলে অ্যাসিড লাগলে আমি কি বলছিলাম ভাইয়া? যদি কোথাও অ্যাসিড লাগে কি দিতে হবে? ক্ষার। কোনটা? এই যে 5% সোডিয়াম বাইকার্বনেট, নিশ্চয়ই সবার মনে আছে। ওকে, আচ্ছা কোথাও যদি ক্ষার লাগে তাহলে কি দিতে হবে? অ্যাসিড। তাহলে যদি ক্ষার দ্রবণ চোখে পড়ে তাহলে আমি কি দিব? বোরিক অ্যাসিড দিব। ঠিক আছে, ইম্পর্টেন্ট। যদি কোথাও কেটে যায়, একটু আগেই বলছিলাম, তাহলে আমি কি দিব? যদি কোথাও কেটে যায় তাহলে আমি কি দেই? ডেটল দিয়ে ধুয়ে তারপর সেখানে টিংচার আয়োডিন। ঠিক আছে, তাহলে এই যে কয়েকটা কথা, এই কয়েকটা কথা হচ্ছে ফার্স্ট এইড এর কথা। ঠিক আছে, এই ফার্স্ট এইড এর কথাগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সো এগুলো তোমাকে জানতেই হবে। তাহলে কোথাও যদি হচ্ছে পুড়ে যায় পানি দিতে হবে 10 থেকে 15 মিনিট। তারপর কি ইউজ করতে হবে? বার্নল ক্রিম। কোথাও যদি অ্যাসিড লাগে তাহলে কি দিব? 5% সোডিয়াম বাইকার্বনেট। কোথাও যদি ক্ষার লাগে পানি দিয়ে ধুয়ে কি দিব? বোরিক অ্যাসিড। কোথাও যদি কেটে যায় তাহলে আমার কি দিতে হবে? টিংচার আয়োডিন। ওকে, আচ্ছা এই যে আমি ফার্স্ট এইড প্রদান করতেছি, এই ফার্স্ট এইড প্রদান করার লক্ষ্য কয়টা? লক্ষ্য হচ্ছে তিনটা। তাহলে তোমাকে তিনটা তথ্যের লক্ষ্যের নাম জানতে হবে। একটা হচ্ছে জীবন রক্ষা, একটা হচ্ছে অধিকতর ক্ষতির আশঙ্কা নিরোধ, আর একটা হচ্ছে নিরাময় উন্নতিকরণ। ঠিক আছে, তাহলে নিচে প্রশ্ন আসবে, নিচের কোনটি প্রাথমিক চিকিৎসা প্রদানের মূল তিনটি লক্ষ্য নয়? ঠিক আছে, তাহলে এই তিনটার নাম জানতে হবে, জীবন রক্ষা, অধিকতর ক্ষতির আশঙ্কা রোধ, আর হচ্ছে নিরাময় উন্নতিকরণ। ওকে, সো এই কয়েকটা পয়েন্ট পড়লে মোটামুটি 62 নাম্বার পেজটা ইনশাআল্লাহ হয়ে যাবে। ওকে, সো থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। এই ছিল মোটামুটি হচ্ছে তোমাদের সাথে আমার লেকচার। অধ্যায়টা অ্যাকচুয়ালি ছোট, ঠিক আছে, পড়াগুলো খুব ইজি। আমি চেষ্টা করছি যে ভাইয়া হচ্ছে তোমাদের জন্য যতটুকু সহজ করে আনা যায়, যতটুকু হচ্ছে একটু টেকনিক দিয়ে পড়ানো যায়, কারণ যেহেতু একটা মুখস্থের টপিক, এবং তুমি পড়লে দেখবা কি যে এইখানে অ্যাকচুয়ালি অনেক টপিক আছে যেই টপিক গুলা হচ্ছে খুবই মানে মুখস্থের, এবং এমন এমন পেজ আছে যেখান থেকে সোললি 10 থেকে 15টা কোশ্চেন খুব ইজিলি করে ফেলা যায়। তো এতগুলা কোয়েশ্চেন যখন ইজিলি একটা পেজ থেকে করা যায়, তাহলে অধ্যায়ের প্রতিটা জায়গাতে অনেকগুলা করে হচ্ছে অবজেক্টিভ করার মতো সুযোগ আছে। আমি চেষ্টা করছি ওই জিনিসগুলো একটু শর্টকাট করে তোমাদেরকে আনার জন্য। সো কেউ যদি ক্লাসটা খুব মনোযোগ দিয়ে পড়ে থাকো, কোথাও থেকে গেলে ক্লাসটা আবার দেখে নিবা। ম্যাথের কথা বলে দিলাম, রাইটার ধ্রুবকের ম্যাথ শুধুমাত্র করবা এখান থেকে, এবং বাকি যা কিছু আছে সবকিছুই হচ্ছে যতটুকু দাগানো আছে ঠিক ততটুকুই পড়ো। ইনশাল্লাহ এখান থেকে যদি 1-2 মার্ক আসে পড়ানোর ভিতর থেকেই চলে আসবে। ঠিক আছে, সো টেনশন নেওয়ার কিছুই নাই। ইনশাল্লাহ আমাদের সবার এক্সামে অনেক ভালো হবে, তোমাদের সবার পরীক্ষা অনেক ভালো হোক, সুন্দর হোক, এবং সবাই খুব জোস পরীক্ষা দাও, অস্থির পরীক্ষা দাও, সেই শুভকামনা সবার জন্য থাকলো। ঠিক আছে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। তোমাদের কি কিছু জানার আছে কিনা? ওকে, আমার মনে হয় নাই। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক, সবার জন্য অনেক অনেক শুভকামনা।